যেদিন আমার গার্লফ্রেন্ড মেডিকেলে চান্স পেয়েছিল, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম আমাদের 3 বছরের সম্পর্কটা হয়তো শেষ হতে চলেছে। তাই হয়তো নুসরতের মেডিকেল চান্স পাওয়ার খবর শুনে কেন জানি আমি খুশি হতে পারিনি। কারণ আমি তখন গ্রামের একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে খুব সাধারণ একটা ডিপার্টমেন্টে অধ্যয়নরত। আমার ভয় হতে লাগলো নুসরত হয়তো আমাকে ভুলে যাবে। আমার থেকে হাজার হাজার ভালো ছেলে মেয়ে তার জন্য প্রস্তুত থাকবে, তার সাথে প্রেম করার জন্য, তাকে বিয়ে করার জন্য। তবে নুসরত তেমন কিছুই করল না। চান্স পাওয়ার পর সে খুশিতে আমাকে জড়িয়ে ধরে বলেছিল, আমার স্বপ্ন পূরণ হয়েছে আমিনুল। অনেক ছোট থেকে আমার ইচ্ছে ছিল আমি ডাক্তার হব। মা বাবাও আমাকে সাপোর্ট করে এসেছেন সবসময়। এই দিনটার জন্য আমি অনেক কষ্ট করেছি। আজ আমার থেকে হয়তো এই পৃথিবীতে সুখী কেউ নেই। আমি তখন কি বলবো ভেবে পাচ্ছিলাম না। নুসরত হঠাৎ করে আমার কাছ থেকে নিজেকে সরিয়ে নিয়ে একটু দূরে চলে যায়। আমি বুঝলাম আবেগে আমাকে জড়িয়ে ধরেছিল। সেদিনে নুসরতের সাথে আমার শেষ দেখা হবে আমি কোনোদিনও কল্পনা করিনি। নুসরত আমার কাছ থেকে সেদিন চলে যাওয়ার পর তার সাথে কিছুদিন কথা হয় না। একটা সময় পর তার নতুন গন্তব্যে চলে যায়। এই সময়ের মাঝে তার সাথে আমার দেখা হয়নি, কথাও হয়নি। হয়তোবা চলে যাওয়ার আগে আমার সাথে দেখা করার প্রয়োজনও মনে করেনি। তবে আমাকে ফোন দিয়ে 2 মিনিট কথা বলেছিল। এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়েছিল। অন্তত যাওয়ার আগে আমাকে মনে করে কথা বলেছিল। আমি নুসরতকে খুব বেশি ফোন দিতাম না, মেসেজও করতাম না খুব একটা। আমি কখনো চাইতাম না আমার কারণে নুসরতের পড়ালেখায় কোনো ডিস্টার্ব হোক। কারণ আমি জানতাম মেডিকেলে অনেক পড়াশুনো করতে হয়। তাই ফোন দিয়ে তার মূল্যবান সময়টুকু আমি নষ্ট করতে চাইতাম না। তবে মাঝে মাঝে আমি মেসেজ করতাম, ফোন দিয়ে কথা বলতাম। তখন সে অনেক ভালো লাগতো। সেও আমার সাথে অনেক মুগ্ধতা নিয়ে কথা বলতো। আমি বুঝতে পারতাম না। তবে আমাদের খুব বেশি সময় ধরে কথা হতো না। আগে যেমন ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলতাম, কেউ ভুলেও কখনো ফোন রাখতে চাইতাম না। এখন রাত গিয়েছে যে রাতে আমরা দুজনে না ঘুমিয়ে কথা বলে কাটিয়েছি, কিন্তু এখন 10 মিনিট কথা বললেই নুসরত ফোন রেখে দিতে চায়। আমি যখন বলতাম এতদিন পর আমাদের কথা হয়, তারপরেও এত কম সময় কথা বলো, তোমার ভালো লাগে, তখন সে বলতো কিছু করার নেই। এমন একটা সময় থাকে যখন চাইলেই সব কিছু করা যায় না। আমি চাইলে তোমার সাথে লং টাইম কথা বলতে পারবো না। আমি তার কথাগুলো বোকার মতো বিশ্বাস করে আর ভাবতাম হয়তো হোস্টেলে থাকে সেজন্য ফোনে কথা বলতে সমস্যা। আর সেও তো বড় আপুদের সাথে রুম শেয়ার করে থাকে, তাই কম কথা বলেই সন্তুষ্ট থাকতাম আমি। এভাবে খুব ভালোই চলছিল আমাদের দুজনের দিনকাল। প্রায় 6 মাস খুব ভালোভাবে গেল। আমি যা ভেবেছিলাম তা হয়নি। নুসরত এখনও আমাকে আগের মতোই ভালোবাসে। একদিন হঠাৎ করে দেখলাম নুসরত তার ফেসবুক আইডিতে কয়েকটা ছেলে আর মেয়ের সাথে একসাথে দাঁড়িয়ে পিক আপলোড করেছে। তখন আমার বুকের ভিতরটা একটু ব্যথা অনুভব করলাম। যে মেয়েটা কোনোদিন নিজের পিক ফেসবুকে দিত না, সেই মেয়েটা সাজগোজ করে খুব সুন্দর করে পিক আপলোড করেছে। ভাবলাম নুসরতকে একবার জিজ্ঞাসা করি কেন সে আমার অনুমতি না নিয়ে নিজের পিক ফেসবুকে দিল। অন্তত আমাকে তো জিজ্ঞাসা করা উচিত ছিল। সে তো কোনো কিছু করার আগে অন্তত আমার কাছে বলে। কিন্তু আমার মনে হলো এটাতে হয়তো সে রাগ করতে পারে, কষ্ট পেতে পারে। তাই এ বিষয়ে নিয়ে মাথা ঘামালাম না, তুচ্ছ ভেবে এড়িয়ে গেলাম। প্রথমে জিনিসটা খারাপ লাগলেও পরে কিছু মনে হলো না। কারণ শুনেছি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার সাথে সাথে মেয়েদের অনেক পরিবর্তন হয়। মেয়েরা আগের থেকে অনেক আপডেট হয়। আর সেটা যদি পাবলিক ভার্সিটি কিংবা মেডিকেল কলেজ হয়, তাহলে তো কোনো কথাই নেই। একটু পরে হলেও জিনিসটা বুঝতে পারলাম, তাই এটাকে নিয়ে সাধারণভাবেই নিলাম। কিন্তু কিছুদিন পর যখন দেখলাম নুসরত মাঝে মাঝে তার ছেলে বন্ধুদের সাথে পিক তুলে, তাও খুব কাছাকাছি ঘেঁষে পিক ওঠে, আবার সেই পিক ফেসবুকে আপলোড করে, তখন কেন জানি আমার অসহ্য লাগতো। আমি যাকে ভালোবাসি সে কোনো অন্য ছেলের এত কাছাকাছি থাকবে, তার কিসের এত সম্পর্ক ছেলেদের সাথে? নিজের কাছে এসব প্রশ্নের উত্তর খুঁজতে থাকলাম আমি। আমার খুব খারাপ লাগতো যখন দেখতাম নুসরত কোনো ছেলের কাঁধে হাত রেখে ছবি উঠছে। আমি নুসরতকে ফোন দেই, কিন্তু সে ফোন ধরে না। 2 দিন পর যখন সে ফোন ধরলো, তখন আমি তাকে প্রথমে যে কথাটা বলি সেটা হলো, তুমি আর তোমার ছেলে বন্ধুদের সাথে ঘুরবে না। আমার অনেক খারাপ লাগে তোমাকে অন্য ছেলের পাশে দেখলে। কিন্তু নুসরত আমার কথায় অনেক রাগ করে ফেলে।
আমাকে অনেক কথা শোনায়, যে কথাগুলো প্রমাণ করে দেয় সে আমার সাথে থাকতে চায় না। তবু আমাকে না করার কে? আমার ইচ্ছে, আমার জীবন, আমার যেভাবে ইচ্ছে, যার সাথে ইচ্ছে তার সাথে ঘুরবো। তুমি আমাকে না করার কে? যেখানে আমার বাবা-মা আমার স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করে না, সেখানে তুমি আমাকে এসব বলার কে? আমি যেভাবেই ছেলেদের সাথে ঘুরে বেড়াই, তাদের যোগ্যতা, স্ট্যাটাস তোমার থেকে অনেক উপরে। তুমি এখনো আপডেট হতে পারোনি। আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত। কারণ তোমার জন্য আমি আমার লাইফস্টাইল চলাফেরা পরিবর্তন করতে পারবো না। আমি আমার মতো করে নিজের জীবনটাকে চালাতে চাই। আমার স্বাধীনতায় কারো হস্তক্ষেপ আমি মেনে নিতে না। সে যেই হোক না কেন। আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছ। নুসরত কথাগুলো বলল, তখন আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছিলাম। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। শুধু ভাবছিলাম, এতদিন ধরে এত যত্ন করে গড়ে তোলা 3.5 বছর সম্পর্কটা 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। বিশ্বাস হচ্ছিল না। তবে আমারও কেন জানি এই সম্পর্কটার প্রতি বিতৃষ্ণা এসে গেছে। খুব করে বুঝতে পারছিলাম। তাই হয়তো আমিও নুসরতকে কিছু কথা বলার মতো সাহস কুড়িয়ে পেয়েছিলাম। যেদিন তুমি মেডিকেলে চান্স পেয়েছিলে সেদিনই আমি বুঝতে পেরেছিলাম তোমার সাথে আমার রিলেশনটা টিকবে না। লাস্ট 6 মাস আমি সবসময় ফোন দিয়েছি তোমাকে, তোমার খোঁজ নিয়েছি। তুমি কখনো নিজ থেকে আমাকে কল করনি। কখনো মনেই করোনি যে তোমাকে একজন মানুষ অনেক ভালোবাসে। যে মানুষটা তোমার ফোন পেলে কতটা খুশি হয় সেটা হয়তো তুমি বুঝেও বুঝতে না। তুমি জানতে আমি তোমাকে অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারবো না। তাই তুমি ইচ্ছে করে তোমার ছেলে বন্ধুদের সাথে ঘুরে বেড়াও। তাদের সাথে ছবি উঠতে, যেগুলো তুমি আমাকে দেখানোর জন্য আপলোড করতে। আমি কিছুটা হলেও বুঝতে পেতাম, তবে সহ্য করতাম। তুমি এটাই চেয়েছিলে আমি যেন রাগ করে তোমাকে এমন কিছু বলি যেটার সাহায্যে তুমি আমাদের সম্পর্কের ইতি টানতে পারো। আজ তুমি সফল। আর কখনো কথা হবে না, দেখা হবে না তোমার সাথে। কথাগুলো বলেই আমি ফোনটা চিরদিনের জন্য রেখে দেই। মনে মনে একটা জেদ করি, আমি কোনোদিন আমি তাকে ফোন দিব না। আমি ভেবেছিলাম আমাদের পাহাড় সমান অভিমানগুলো ভুলে গিয়ে আবার আমরা কথা বলবো, দেখা করব, কিন্তু এমনটা হয়নি। সেদিনের পর থেকে নুসরতের জন্য অনেকটা দিন আমি খুব অভিমান ভরা ভালোবাসা নিয়ে অপেক্ষা করছিলাম। নুসরত আমাকে ফোন দিবে, সব কিছু ভুলে আবার আমাকে আপন করে নেবে, কিন্তু সে আমাকে ফোন দেয়নি। আমি নিজের থেকেও তাকে ফোন দেইনি। আমারও ইগো জিনিসটা তার থেকে কম ছিল না। আমি জানি না তাকে ফোন দিয়ে তার সাথে কথা বলে সব কিছু আবার আগের মতো হয়ে যেত কি না, কিন্তু আমার ভিতরের ইগো আমাকে এটা করতে দেয়নি। আমার ভিতরের সত্তাটা সবসময় শুধু একটাই কথা বলেছে, যে মানুষটা তোকে চায় না, সেই মানুষটাকে তুই অভিমান করলে তোর অভিমান ভাঙায় না। সেই মানুষটা তোর ভালোবাসা করা শাসনগুলোতে বিরক্ত খুঁজে পায়। সেই মানুষটার সাথে তুই কখনো সুখী হতে পারবি। তবুও যদি নুসরতকে একটাবার আমাকে বলতো, অনেক ভালোবাসি তোমাকে, চলো সব ভুলে যাই, তাহলে হয়তো আমি সব কিছু ভুলে তাকে পরম আদরে বুকে জড়িয়ে নিতাম। কিন্তু সে আমার সাথে তার যোগাযোগ করেনি। আমি আস্তে আস্তে নুসরতকে ভুলে যেতে লাগলাম। একসময় ভুলেও গেলাম যে আমার জীবনে নুসরত নামে কোনো একটা মেয়ে ছিল, যে মেয়েটাকে আমি নিজের থেকেও অনেক বেশি চাইতাম। সেদিন আমার মনে হয়েছিল এই পৃথিবীতে যদি সবচেয়ে বড় কোনো মিথ্যা থাকে, সেটা হলো আমি তোমাকে ছাড়া বাঁচব না। আসলে এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না। কষ্ট হলেও বাস্তবতার সাথে যুদ্ধ করে বেঁচে থাকে। আমি আছি। যখন নুসরতের হাত ধরে বললাম, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, তোমাকে না পেলে আমি বাঁচব না। প্রতিটা মানুষের বেঁচে থাকার জন্য যেমন অক্সিজেন জিনিসটা অতীব জরুরি, ঠিক তেমনি আমার বেঁচে থাকার জন্য তোমাকে খুব প্রয়োজন। তুমি ছাড়া আমার এই জীবন অধরা, অসম্পূর্ণ। এখন এই কথাগুলো শুনলে বড্ড হাসি পায় আমার। হয়তো নুসরতও আমাকে ভুলে গিয়ে নতুন কারোর সাথে সম্পর্কে জড়িয়েছে। আমরা মানুষটাই এমনই, পুরাতনকে ভুলে নতুনকে সাদরে গ্রহণ করিনি। দেখতে দেখতে নুসরতের সাথে আমাদের সম্পর্কটা 2টা বছর অতিবাহিত হয়ে যায়। এই 2 বছর আমাদের কোনো কথা হয়নি, তবে আমি তাকে দেখতাম। প্রথম প্রথম তার সাথে কথা না বলে থাকতে অনেক কষ্ট হতো, তবুও থাকতাম। নিজের আত্মসম্মানের বোধের কথা চিন্তা করে হলেও তার সাথে কথা না বলে থাকতাম। আমি ভাবতাম, আমার মতো নুসরতও হয়তো আমার সাথে কথা না বলে থাকতে অনেক কষ্ট হচ্ছে। দীর্ঘ 3টা বছর তার সাথে রিলেশন ছিল আমার, তাই 3 বছরের আমি তাকে অনেক ভালোবাসা দিয়েছি। সে আমাকে এত সহজে চাইলে ভুলে যেতে পারবে না। সেদিন হয়তো রাগের মাথায় অনেক কিছু বলেছে, কিন্তু
আমাকে ভুলে যেতে তার অনেক কষ্ট পোহাতে হবে। কিন্তু যখন দেখতাম সে হাসি খুশিভাবে আগের মতো তার বন্ধুদের সাথে চলাফেরা করছে, ট্যুরে যাচ্ছে আর সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছে, তখনই বুঝতাম আমার ধারণা ছিল ভুল। সেটার প্রমাণ আমি পাচ্ছি। সে আমাকে ভুলে তার বান্ধবীদের সাথে খুব আনন্দে উল্লাসে দিন কাটাচ্ছে। অথচ আমি নিজের কষ্টের অনলে দগ্ধ করেছি প্রতিনিয়ত। আমার জন্য আমার সবার বন্ধু-বান্ধবী ছিল না যে তাদের সাথে নিজের দুঃখগুলো শেয়ার করব। আমার একাকিত্ব হয়তো আমার কষ্টগুলোকে তীব্রতা দান করেছিল। তবে আলহামদুলিল্লাহ আমি সব ভুলে নিজেকে নিজের মতো গুটিয়ে নিয়েছি। আমি আর নুসরত নামে মেয়েটাকে ভালোবাসি না। তার জন্য নিজেকে কষ্ট দেই না। যেহেতু আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করছিলাম, তাই চাকরির বাজারে আমাকে অনেক বেগ পোহাতে হয়েছিল। সত্যি বলতে জাতীয় ভার্সিটির স্টুডেন্টগুলো প্রথম থেকে পাবলিক ভার্সিটির স্টুডেন্ট থেকে মানসিকভাবে অনেকটা পিছিয়ে থাকে। ওরা যেহেতু পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে আর আমরা পাইনি, তাই আমাদের থেকে অনেকটা এগিয়ে। এই জিনিসটা আমার মনের মধ্যে সবসময় নেগেটিভভাবে কাজ করেছে। যদিও আমি কোথাও পরীক্ষা দেইনি, তবুও এটা মনে হয়েছে। খারাপ লাগলো, এই কথাগুলোও সত্যি। তবে আমি কখনো ভেঙে পড়িনি। অনার্স শেষ হওয়ার পর বিসিএস ক্যাডার হওয়ার আশায় দীর্ঘ ২টা বছর আমি অক্লান্ত পরিশ্রম করেছি। দিন থেকে কখন রাত হয়েছে, রাত থেকে কখন দিন হয়েছে, এসবে আমার কখনো মনোযোগ থাকতো না। আমার সমস্ত মনোযোগ থাকতো বইয়ের পাতায়। এত পরিশ্রম করার পরেও যখন আমি বিসিএস ক্যাডার হতে পারিনি, তখন আর আমার মনে হয়েছিল বিসিএস আমার জন্য না। এই পৃথিবীতে কিছু বিরল প্রজাতি এক্সট্রা অর্ডিনারি মানুষ আছে, বিসিএস তাদের জন্য। তবে বিসিএস ক্যাডার না হতে পারলেও আমি প্রথম শ্রেণীর একটা সরকারি চাকরি পেয়ে যাই। আমি এখনও বিশ্বাস করি আমি ক্যাডার হতে চেয়েছিলাম বলে আজ প্রথম শ্রেণীর সরকারি চাকরি পেয়েছি। তাই মানুষের স্বপ্ন সবসময় বড় থাকা উচিত। স্বপ্ন দেখলে কেবল বড় হওয়া যায়। তাই সবসময় বড় হওয়ার স্বপ্ন দেখাই উচিত। সেই স্বপ্নটাকে সত্যি করার জন্য পরিশ্রম করা উচিত। বাকিটুকু উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হবে। আমাদের আর্থিক অবস্থা খুব ভালো না থাকলেও আমি বাবা-মায়ের অনেক আদরের সন্তান ছিলাম। আমার মা জানতো তাদের যা অবস্থা, তারা একজনের বেশি সন্তান হয়তো ভালোভাবে মানুষ করতে পারবে না। তাই তারা আমি বাদে আর কোনো সন্তান নেয়নি। আমি যখনই যা চাইতাম আমার বাবা সেটা আমাকে দিত। আমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম তখন বাবার কাছে একটা সাইকেল চেয়েছিলাম। ছোট থাকলেও আমার এমন আবদারে মা সেদিন আমার উপর অনেক রাগ করেছিল। কিন্তু কিছুদিন পর বাবা আমার জন্য একটা নতুন সাইকেল নিয়ে আসলো। তখন মাই আমাকে সাইকেল চড়িয়ে ঘোরাতো। আমার মনে হতো আমার বাবা-মা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা। অথচ এমন বাবা-মায়ের ইচ্ছেটাও আমি পূরণ করতে পারিনি। এতটাই ব্যর্থ ছিলাম আমি। তারা চেয়েছিল আমি যেন ভালো রেজাল্ট করে শহরে পড়তে যাই। কিন্তু তখন আমি তাদের কথা শুনতাম না। পড়ালেখায় মনোযোগ দিতাম না। সবসময় খেলা নিয়ে থাকতাম, যার কারণে এসএসসিতে খুব একটা ভালো রেজাল্ট করতে পারিনি। ইন্টারে কিছুটা ভালো করেছিলাম, তারপর গ্রামের ভার্সিটিতে ভর্তি হই। তবুও আমার জন্য আমার বাবা-মায়ের ভালোবাসা একটুও কমেনি। আমি তাদের আশা পূরণ না করতে পারলেও তারা কখনো কোনো কিছুর অভাব দিত না। যেদিন আমি চাকরি পেলাম সেদিন মাকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিলাম। সেদিন বাবাকে জড়িয়ে ধরে বলেছিলাম, "তোমাকে আর কাজ করতে হবে না। এখন থেকে তোমরা দুজনে আরাম করবে। পায়ের উপর পা তুলে খাবে। তোমরা আমার জন্য জীবনে অনেক কষ্ট করছো। এবার সেগুলোর প্রতিদান দিতে চাই আমি। তোমাদের একটু সেবা করার সুযোগ আমাকে দিবে না?" আমাকে জড়িয়ে ধরে সেদিন বাবা-মাও অনেক কেঁদেছিল। আমি মনে প্রাণে বিশ্বাস করি ওই দিনের কান্নাটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ কান্না। কিছুদিন পর বুঝতে পারলাম বাবা-মায়ের কোনো কারণে আমার উপর রাগ। তবে কারণটা খুঁজে পেলাম না। একসময় আমার উপর রাগের কারণটা বুঝতে পারলাম। তারা আমাকে বিয়ে দিতে চায়। আমি আর না করলাম না। বাবা-মায়ের জন্য হলেও বিয়ের পিঁড়িতে বসার জন্য আমি রাজি হয়ে গেলাম। আমাদের গ্রামে একটা মেয়েকে মায়ের অনেক পছন্দ। অনেক আগের থেকে মা মেয়েটাকে আমার জন্য পছন্দ করে রেখেছে, কিন্তু কখনো বলেনি। আজ সময় বুঝে মা তার মনের কথাটা আমাকে বলার পর আমি মায়ের হাসি ভরা মুখটা দেখার জন্য মেয়ে দেখতে যাব বলে দেই। সেই মেয়েটাকে দেখার জন্য মা আমাকে নিয়ে যায়, মেয়ের বাসায় এসেছে। আমি মেয়েকে দেখে জাস্ট পাথর হয়ে বসে রইলাম। আমার নিজেকে নিরামিষ মনে হলো। এত সুন্দর একটা মেয়ে আমাদের গ্রামে বাস করে, অথচ আমি জানি না। তার চেয়ে বেশি অবাক হলাম যখন মেয়েটার পাশে আমার প্রাক্তন নুসরতকে দেখতে পেলাম। আমরা যে মেয়েটাকে দেখতে এসেছি সেই মেয়েটার কাজিন হচ্ছে নুসরত। আমি নুসরতকে দেখে এতটা সারপ্রাইজ হয়েছি, তার থেকে অনেক বেশি নুসরত আমাকে দেখে অবাক হয়েছে।
সে নিশ্চয় আমার সম্পর্কে তার কাজিন কিংবা তার বাবা মার কাছে থেকে সব জেনেছে। যে ছেলেটা কখনো পড়ালেখায় সিরিয়াস ছিল না, সেই ছেলেটা আজ জীবনে প্রতিষ্ঠিত। আমি তখনও চুপ করেছিলাম। তবে নাটক সিনেমার মতো নুসরত দেখে আমার ভিতরে কোনো আবেগ কাজ করেনি। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। আমি যে মেয়েটাকে দেখতে এসেছি তার নাম রোদেলা। টাবিতে ২য় বর্ষে পড়ে। আমার মেয়েটাকে প্রথমেই দেখে কেমন জানি সন্দেহ হয়েছিল। এত সুন্দর একটা মেয়ে আর সিঙ্গেল থেকে, তাও আবার টাবিতে ২ বছর রানিং। আমি নিশ্চিত এই মেয়ের বয়ফ্রেন্ড আছে। ইদানিং এই বিষয়টা খুব হচ্ছে। বিয়ের কয়েকদিন আগে মেয়ে পালিয়ে যায়, অথচ বিয়ে করার জন্য সে ঠিকই রাজি থাকে। জগতের চিরাচরিত নিয়ম অনুযায়ী আমাদের দুজনকে আলাদা রুমে কথা বলার জন্য পাঠানো হয়। সবার কথা বিয়ের আগে ছেলেমেয়েদের আলাদা কথা বলার দরকার আছে। আর তাছাড়া এ যুগের ছেলেমেয়েরা, ছেলেমেয়ে বিয়ের আগে পার্সোনালভাবে কথা বলবে না, এমনটা হতে পারে না। আমার বেলাও হবে না সেটা জানতাম। আমি অজানা অপরিচিত একটা মেয়ের সামনে দাঁড়িয়ে আছি, কী বলবো কিছু ভাবতে পারছি না। কিছুটা নার্ভাস ফিল করছিলাম। এমনটা হওয়ার কারণে আমি বুঝতে পারলাম নীরবতা ভেঙে রোদেলাই প্রথমে বলল, আপনার কয়টা গার্লফ্রেন্ড ছিল? মেয়ের মুখ থেকে এমন কথা শুনে থতমত খেয়ে গেলাম। আসলে এমন কোনো কিছুর উত্তর দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না আমি। এখন যদি বলি আমি কখনো প্রেম করিনি আর আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, আর সে যদি নুসরতের কাছ থেকে সব শুনে, তাহলে আমার কাছে ব্যাপারটা লজ্জাজনক হবে। তাই সাহস করে বললাম, একটা করেছিলাম, মাত্র একটা। তো কয়টা করব? এগুলি কি খাওয়ার জিনিস নাকি যে অনেকগুলো করব? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কি অনেকগুলো করেছেন? না, আসলে সবাই ভাবে আমার হয়তো বয়ফ্রেন্ড আছে। আমি সিঙ্গেল নাই। তাই কেউ আমাকে প্রপোজ করে না। সুন্দরী মেয়েদের এটাই সমস্যা। সবাই ভাবে এত সুন্দরী একটা মেয়ে, সিঙ্গেল থাকার কোনো চান্স নাই। এটা ভেবে অনেকে প্রপোজ করে না। ভালো তো? হুম। আমি বিয়ে করব না। আমার বাড়িতে নাও বলবে না। আমি আপনি না করে দিবেন, বলবেন যে মেয়ে আমার পছন্দ হয়নি। এটা বললে সবাই আমাকে পাগল ভাববে। কেন, কেন? এটা ভাববে কেন? এত সুন্দর নিষ্পাপ একটা মেয়েকে আমার পছন্দ হয়নি, এটা শুনলে তো সবাই পাগল ভাববে। ফ্লার্ট করছেন? না, সত্যি বলছি। আমার এই উপকারটা করেন। আমি এই বিয়েটা করতে চেয়েছি আমার মায়ের জন্য। আপনার থেকে আমার মাকে খুব বেশি খুশি করা বেশি দরকার। যেহেতু সমস্যাটা আপনার, সেহেতু আপনি আপনার পরিবারকে বোঝাবেন। তাদেরকে বলেন আপনার ছেলে পছন্দ হয়নি। এত ভালো মানুষ নই আমি যে আপনার সাহায্য করে মায়ের কাছে অপরাধী হব। আপনি তো শিক্ষিত, এই সাধারণ জিনিসটা কেন বুঝেন না? বিয়ের পরে তো আমি আপনাকে ছেড়ে দিতে পারি, আর আপনাদের বিয়েতে আমরা কেউ সুখী হতে পারবো না। আমি এত সমীকরণ বুঝি না। আমি আমার মাকে দুঃখ দিতে পারবো না। আপনি আপনার বাবাকে বলেন। আরে ভাই, আমার বাবা হার্টের রুগী। আমার এমন সিদ্ধান্তে কোনো দুর্ঘটনা ঘটে গেলে নিজেকে সারা জীবন অপরাধী মনে করবে। তাহলে আর কি করার? দেখা যাক কি হয়। আজকে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। অনেক সময় পাবেন। যা করার আপনাকে করতে হবে। বিয়ে ভাঙার ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আমরা চলে আসি। নুসরতের সাথে আমার কোনো কথা হয় না। দুজনে দুজনের দিকে অপলক কিছু সময় তাকিয়ে থাকি। সত্যি বলতে কথা বলার কোনো সুযোগ পাইনি। তবে আজ কেন জানি আমার মনে হলো আমি মন থেকে নুসরতকে ভুলে গিয়েছি। বাসায় আসার পর মা যখন বলল, "মেয়ে কি পছন্দ হয়েছে?" তখন মাকে বললাম, "মেয়ে মনে হয় আমাকে পছন্দ করবে না। কেন? আমার ছেলে কি কম সুন্দর?" মেয়েটার ভাব দেখে তো এটাই বোঝা গেল। ওসব কিছু না, একটু লজ্জা পেয়েছে হয়তো। পছন্দ না করলেই তো বলেই দিত, মেয়ের বাবা মাকে তোকে খুব পছন্দ করেছে, তারা বিয়েটা খুব তাড়াতাড়ি সম্পন্ন করতে চায়। তার মানে আমাকে না বলে বিয়ে ঠিক করে ফেলছো? আরে গাধা, তুই বুঝবি না। আমি আসলে কিছু বুঝলাম না, বুঝার চেষ্টাও করলাম না। জানলার পাশে দাঁড়িয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো অনুভব করলাম। বাইরের কি সুন্দর ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। ঝুম বৃষ্টিতে একজন মানুষের খুব প্রিয় ছিল, হয়তো এখনও আছে, কিংবা এখন আর তার বৃষ্টি ভালো লাগে না। এই বিয়েটা হয়তো হয়ে যাবে। মাকে অনেক খুশি দেখলাম। যে কোনো কিছুর বিনিময়ে মা মেয়েটাকে আমার বউ করে আনতে চাই। আমিও কি চাই? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তবে যদি ভালোবাসার মানুষ থাকতো, তাহলে বাবা মায়ের সুখের জন্য তাকে ছেড়ে দিয়ে দ্বিধাবোধ করতাম না। আর সেখানে আজ আমি নিঃস্ব। আমার ভালোবাসার কোনো মানুষ নেই। ভালোবাসার মানুষ বলতে ২ জন মানুষ আছে, যারা আমাকে জন্ম দিয়ে এই সুন্দর পৃথিবীতে এনেছে। তাই মায়ের কথা ফেলতে পারিনি। আগে বুঝতাম না এই মায়ের অবাধ্য ছেলে হিসেবে আমি জীবন চালিয়েছি। কিন্তু এখন সব বুঝি, সব জানি।
তাই জীবনের বাকিটা সময় বাবা মায়ের বাধ্য ছেলে হয়ে বেঁচে থাকতে চাই। হঠাৎ করে ফোন কেঁপে উঠলো, বুঝলাম কেউ ফোন করেছে। স্ক্রিনের দিকে তাকাতে বহুদিনের পরিচিত সেই নাম্বারটা চোখের সামনে ভেসে উঠলো। নাম্বারটা এখন খুব যত্ন করে সেভ করে রেখেছি, এটাই বিশ্বাস হচ্ছে না যে মানুষটা অনেক আগেই নিজের মন থেকে ডিলিট হয়ে গেছে, সেই মানুষটার নাম্বার আজও রয়ে গেছে। ফোন ধরে ওপাশ থেকে আগুন ঝরা কণ্ঠটা শুনতে পেলাম, যেই কণ্ঠটা শোনার জন্য একসময় পাগল ছিলাম। কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? চিনতে পারছো তাহলে? না চেনার তো কোনো কারণ নাই। বিয়ে করছো? হুম। কতদিন আর সিঙ্গেল থাকবো? সেদিন তো বলেছিলে তুমি আমাকে ছাড়া বাঁচবে না। বিয়ে করলে আমাকে করবে। আমি তোমার অক্সিজেন। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে থাকবো। তাহলে সব কিছু মিথ্যে? তুমি কি সত্যিই আমার অক্সিজেন ছিলে? যদি তাই হতো তাহলে কি আমাকে ছেড়ে চলে যেতে পারতে? তুমি তো জানতে অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না। তারপরেও কিভাবে আমাকে ছেড়ে গেলে? এতদিন গিয়েছে, একটাবারও খোঁজ নেওনি। তুমি নিয়েছো? আমি ভেবেছিলাম কোনো একদিন তুমি ফোন দিবা। তবে ভাবিনি এতটা দেরি করবা। তুমি কি ভাবছো আমি আবার তোমার সাথে নিজেকে জড়াতে চাই? তাই ফোন দিয়েছি? এটা ভাবলে ভুল। হ্যালো, হ্যালো ম্যাডাম। আমি আপনাকে অনেক আগেই ভুলে গেছি। সো এসব নিয়ে আমিও ভাবি না। আর আমি জানি আমার সাথে ব্রেকআপ হওয়ার পর তুমি রিলেশনে জড়াবে। কারণ তুমি ছিলে মেডিকেলের পড়া আপডেট মেয়ে। উপহাস করছো? না, তা করব না। যেটা সত্যি সেটাই বললাম। সেদিনের পর তুমি খুব ভালোভাবেই ছিলে। বন্ধুদের সাথে আড্ডা, ঘোরাফেরা আর কত কি। ভালো থাকার জন্য এগুলি কি যথেষ্ট না? বাইরে থেকে দেখে সব কিছু বোঝা যায় না। যাই হোক, ভালো থেকো। বিয়ের জন্য শুভকামনা। তুমিও ভালো থেকো। আমি ভেবেছিলাম এরকম কিছু একটা হবে। নুসরত আমাকে ফোন দিবে, তবে মেয়েটার কোনো পরিবর্তন হয়নি। আজও আগের মতোই আছে। নিজের জেদটাকেই বড় করে দেখে। তবে আমি খুব খুশি সে আমাকে ভুলে গেছে। নাটক সিনেমার মতো সে আবার আমার জীবনে ফিরে আসতে চায়নি। রাতে ঘুমানোর আগে অপরিচিত একটা নাম্বার থেকে ফোন পেলাম। ফোনটা ধরতে ওপাশ থেকে শুনতে পেলাম কেউ একজন বলছে, আমি রোদেলা, আপনার হবু বউ। আমি আপনার সাথে দেখা করতে চাই। কাল বিকালে দেখা করতে পারবেন? হ্যাঁ, পারবো। কোথায়? কখন আসতে হবে? আমি মেসেজ করে দিবনি। আমি ফোনটা রেখে ঘুমিয়ে গেলাম। তবে আমার কেন জানি মনে মনে রোদেলার সাথে দেখা করতে গিয়ে তার বয়ফ্রেন্ডকে দেখতে পাবো। জানি না এমনটা হবে কিনা, তবে হওয়াটা অসম্ভব কিছু না। রোদেলা একা দাঁড়িয়ে আছে, তার আশেপাশে আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে আমার কল্পনাটা মিথ্যে হলো? রোদেলা তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে আসেনি? সে কি এমন বলবে যে কারণে এভাবে বাইরে একা দেখা করতে বলছে? আমি আন্দাজ করতে পারলাম না। তবে যাই বলুক না কেন, আমি তার কথা মতো বিয়েটা ভাঙবো না। বাসা থেকে বের হওয়ার আগে খুব ভেবেচিন্তে এসেছি। আমি জানি সে অনেক আবেগী কথা বলে আমাকে গলাতে চাইবে, তবে আমি সেসব মানা করে দেব। আমার মায়ের জন্য শুধু আমি বিয়েটা করতে চাইছি না, নুসরতও এর একটা কারণ আছে। আমি যদি এই মেয়েটাকে বিয়ে করতে না পারি, তাহলে নুসরত কোনো একদিন আমাকে উপহাস করবে, তুমি এই মেয়েরও যোগ্য ছিলে না, তাই সে তোমাকে রিজেক্ট করেছে। আমি জানি নুসরত এমন কিছু বলবে। নুসরতকে জবাব দেওয়ার জন্য হলেও আমাকে এই বিয়েটা করতে হবে। একটা মেয়েকে এতক্ষণ দাঁড়িয়ে রাখা কি কোনো দায়িত্বশীল পুরুষের কাজ? আমি দুঃখিত, একটু দেরি হয়ে গেছে। তবে আমার মনে হয় মেয়েরা যত্নবান দায়িত্বশীল পুরুষ খুব একটা পছন্দ করে না। একটু না, 30 মিনিট দেরি করে এসেছেন। আপনি কিভাবে বুঝলেন মেয়েরা দায়িত্বশীল পুরুষ পছন্দ করে না? কিছুটা অভিজ্ঞতা আছে। পৃথিবীর সব মেয়েরা তো আর এক না। আলাদাভাবে ভাবারও তো কোনো কারণ নেই। আপনাকে যে এজন্য দেখা করতে বলছি। সিরিয়াসলি একটা কথা বলেন তো, আপনি কি সত্যি বিয়েটা করছেন? হ্যাঁ। বয়স বেশি হয়ে যাচ্ছে, এত সুন্দর একটা মেয়েকে রিজেক্ট করার কোনো কারণ দেখছি না আমি। একটা মেয়ে আপনাকে পছন্দ করে না, তারপর তাকে বিয়ে করতে চাচ্ছেন? এটাতে তো দুজনের জীবন নষ্ট হয়ে যেতে পারে। একবারও ভেবে দেখছেন? হুম, দেখছি। আর তাছাড়া আপনি আমাকে পছন্দ করেন না, এটা কিন্তু একবারও বলেন নাই। যদি বলতেন আমাকে আপনার অপছন্দ, তাহলে হয়তো এমনটা বলতে পারতেন। কিন্তু এখন আপনি এই কথাটা বলতে পারেন না। আমি তো ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছি আপনাকে আমার পছন্দ না। এমনকি এটাও বলেছি আমার বয়ফ্রেন্ড আছে। বিয়ে হলেও আমি তার সাথে পালিয়ে যাব। আমারও গার্লফ্রেন্ড ছিল। সো আপনার বয়ফ্রেন্ড আছে, এটাতে আমার কোনো সমস্যা নেই। আর বিয়ের পর আমার বউ অন্য কারো সাথে পালিয়ে যাওয়ার মতো এতটা সাহস দেখাতে পারবে না। আমি জানি বউকে কীভাবে নিজের কাছে ধরে রাখতে হয়। আপনার ছিল, বাট আমার বর্তমান এখনও আমাদের সম্পর্ক আছে। এতটাই যদি আপনি আপনার বয়ফ্রেন্ডকে ভালোবাসেন, তাহলে বাসায় বলে দিলে পারেন, তারাই বিয়েটা ভেঙে দেবে। এত নাটক করার কী আছে?
আমি যদি বাসায় এই কথাটা বলতে পারতাম তাহলে আপনার কাছে এতটা অনুরোধ করতাম না। সমস্যা হলো আমার বয়ফ্রেন্ড বেকার। আপনাকে বাবার অনেক পছন্দ হয়েছে সেজন্য তো এত সমস্যা। আর নাটক করার কি হলো? অভিনয় করতাম। আপনার সামনে নাটক করে আমার ২ পয়সা লাভও নেই। আমি তো বলেছি আমি কোনো সাহায্য করতে পারবো না অন্তত বিয়ে ভাঙার ব্যাপারে। আপনি যে ছ্যাঁকা খেয়েছেন সেটা আপনার কথা শুনলেই বোঝা যায়। সত্যিই কাউকে ভালোবাসলে তো আমার অবস্থা বুঝতেন, আমার পাশে দাঁড়াতেন। বিয়ের আগে প্রেমে বিশ্বাস করি না আমি। বিয়ের আগে প্রেম করলে ভালোবাসার মানুষটার উপর নিজের সবটুকু অধিকার খাটানো যায় না। খাটালে সেটা সে মেনে নিতে চায় না। তাই বিয়ের আগে প্রেম নয়, যত ভালোবাসা সব বিয়ের পরে। আপনি কি করে ভাবলেন আমাকে বিয়ে করলে আপনি হাজবেন্ডের দাবি নিয়ে আমার উপর সবটুকু অধিকার আদায় করতে পারবেন? এমনটা তো হয়ে আসছে। প্রেমিকা না হতে পারলে হাজবেন্ডকে না করা। আমাকে বিয়ে করলে আপনি সারা জীবন নরক যন্ত্রণায় ভুগবেন। আমি প্রস্তুত। আপনি পাগল? আপনার বয়ফ্রেন্ডের সাথে দেখা করান, কথা বলিয়ে দেন, তাহলে ভেবে দেখব আমি। ও তো এখানে থাকে না, ঢাকায় থাকে। আসতে বলেন, সমস্যা আছে? আসতে পারবে না। ভালোবাসার মানুষের জন্য সব সমস্যা ফেলে চলে আসতে পারে। আমার তো মনে হচ্ছে আপনার কোনো বয়ফ্রেন্ড নেই, সব মিথ্যে বলছেন আমাকে। বিয়ে করার পর পালিয়ে যাব, তখন বুঝতে পারবেন বয়ফ্রেন্ড আছে কি নেই। গেলে আগেই যেতে হবে। কেন? বিয়ের পর সেই সুযোগটা আমি দিব না, সেটা আগেই বলছি। রোদেলা মেয়েটা আমার উপর রাগ করে আগুন ঝরা চোখে তাকাতে তাকাতে চলে যায়। হয়তো সে অনেকটা আশা নিয়ে আমার কাছে এসেছিল, কিন্তু তাকে নিরাশ হয়ে ফিরে যেতে হলো। রাতে খাওয়া দাওয়ার সময় মা হঠাৎ করে বলল, বিয়েতে কি তোর মত আছে? কথাটা শুনে আমি চুপ হয়ে গেলাম। আসলে এই প্রশ্নের উত্তর আমার নিজেরই জানা নেই। তোর যদি মত না থাকে বল। আমরা চাই তুই সুখী হবি। তোর সুখ আমাদের সুখ। তোর জন্য আমরা এত কষ্ট করেছি। তোর কষ্ট দেখতে চাই না কখনো। তোমাদের পছন্দ হয়েছে তো মেয়ে? এতেই আমি খুশি। বাবা মায়ের পছন্দে বিয়ে করাটা যে কতটা আনন্দের সেটা তোমরা বুঝবে না। মেয়েটার বাবা আমাদের কথা দিয়েছে, আমিও তাদেরকে কথা দিয়েছি। আমরা তো অনেক আগের থেকে মেয়েটাকে ভীষণ পছন্দ। তোদের দুজনকে অনেক মানাবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের বিয়েটা হয়ে যায়। যে মেয়েটাকে আমাকে পছন্দ করে না, সেই মেয়েটার বয়ফ্রেন্ড আছে, সেই মেয়েটার সাথেই আমার বিয়ে হয়ে যায়। বিয়ের দিন আমি নুসরতের দিকে কেন জানি তাকাতে পারিনি। তার দিকে যখন তাকাতাম তখন নিজেকে খুব অপরাধী মনে হতো। আবার মনে হতো সে তো এখন আর আমাকে আগের মতো চায় না, আগের মতো ভালোবাসে না। সে যদি ফিরে আসতে চাইতো কিংবা বলতো এই বিয়েটা করো না, তাহলে হয়তো অন্য কিছু হতে পারত। কিন্তু সে এসবের কিছুই করেনি। চুপচাপ নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বিয়েটা সে দেখছে। তবে আমি এক প্রকার জেদের বশবর্তী হয়ে এই বিয়েটা করেছি। আমি তখন নুসরতকে বুক ফুলিয়ে বলতে পারবো, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো তুচ্ছ একটা কারণে। ভেবেছিলাম আমি তোমার যোগ্য না। তুমি আমার থেকে অনেক ভালো কাউকে ডিজার্ভ করো। তাই আমাকে খুব সহজে ভুলে গিয়েছিলে। কিন্তু তুমি হয়তো কখনো চিন্তা করে দেখোনি আমি তোমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করি। আর সেটাই পেয়েছি। আমি যখন আমার সদ্য বিয়ে করা বউকে নিয়ে নুসরতের সামনে দিয়ে চলে আসছিলাম, তখন নুসরতের চোখে হিংসা দেখেছিলাম। সে হয়তো চায়নি বিয়েটা হোক। তার মনটাও খারাপ ছিল। যখন আমি তার সামনে দিয়ে রোদেলাকে হাত ধরে তাকে নিয়ে আসি, তবে আমি এসব নিয়ে একটুও ভাবিনি। কারণ আমি আমার অতীত ভুলে গিয়েছিলাম। আমি সৃষ্টিকর্তাকে সবসময় ধন্যবাদ জানাই আমার অতীত সম্পূর্ণরূপে ভুলে যাওয়ার অলৌকিক ক্ষমতা দিয়েছে সেজন্য। আমি এখন আমার বাবা-মায়ের ব্যতীত কাউকেই ভালোবাসি না। যদি কাউকে ভালোবাসতে হয়, নতুন করে বাসবো। বাসর ঘরে আমার জন্য আমার বউ বসে আছে। তবে তার কাছে যেতে আমার কেন জানি ভয় লাগছে। বিয়েটা তো তার ইচ্ছেতে হয়নি। তার কাছে গেলে সে কি বলবে এটাই ভাবছিলাম। কিন্তু যেতে তো হবে, এছাড়া কোনো উপায় নেই। আমি সাহস করে রুমে ঢুকে দরজাটা কোনোভাবে লাগালাম যাতে কোনো শব্দ না হয়। কিন্তু তবুও শব্দ হলো। বিছানায় বসতে মেয়েটা রাগে গড়গড় করা কণ্ঠে শুনতে পাই, আপনি আমার কাছে আসবেন না? আপনি আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন। কত স্বপ্ন দেখেছিলাম জীবনে, নিজে কিছু করব, বড় কিছু হব, নিজের পছন্দের ছেলেকে বিয়ে করব, কিন্তু সব শেষ করে দিয়েছেন। আমাকে আপনি ভুলেও স্পর্শ করার চেষ্টা করবেন না। ওয়েট, ওয়েট। ঠিক আছে, আমি জানি আমার উপর অনেক রাগ। রাগ হওয়াটা স্বাভাবিক। তবে আমাদের এই বিয়েটাতে হয়তো আমরা খুশি হতে পারিনি, কিন্তু দুই পরিবারের মানুষগুলো কতটা খুশি হয়েছে সেটা হয়তো আপনি জানেন না। আমার মনে হয় বাবা-মায়ের ভালোবাসার কাছে এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা খুবই তুচ্ছ। আপনি কি চলে আসার সময় আপনার বাবার দিকে একটাবার তাকিয়েছিলেন? তার চোখের জল ছিল, তবে সেটা দুঃখের নয়, সুখের। আপনি ঘুমিয়ে পড়ুন, সমস্যা নেই। আমি অতটা খারাপ মানুষ না যতটা ভাবেন। আমি
মানুষকে ভালোবাসতে চাই, কিন্তু আফসোস বাবা মা ছাড়া কেউ আমাকে বুঝতেই পারে না। যখন থেকে বুঝি তখন থেকে মানুষ মুখে মুখে কিংবা গল্প, উপন্যাস, নাটক, সিনেমার একটা কথা শুনে এসেছি। বাসর রাতে অনেক পবিত্র রাত। এই রাতে প্রতিটা মানুষের জীবনে একবারে আসে। এই রাতে দুজন মানুষ প্রথমবারের মতো ভালোবাসার বিনিময় করে। একজন আরেকজনের জীবনে সব না বলা গল্পগুলো বলে। তবে আমার বাসর রাতটা এত মধুর হয়নি যতটা এ যাবৎ কাল মানুষের মুখে মুখে শুনে এসেছি। অবশ্য আগের থেকেই জানতাম এমন কিছু একটা হবে আমার সাথে। তাই এটা নিয়ে খুব বেশি চিন্তিত নই। বিবাহিত জীবনের বাইরে থেকে দেখা গেলেও ভিতর থেকে যে সুখী না সেটা আমি খুব ভালো করেই জানি। সকালে ঘুম থেকে উঠে অনেকটা দেরি হয়ে যায়। বাইরে বের হয়ে দেখলাম মায়ের সাথে রোদেলা গল্প করছে। আমি ভেবেছিলাম আমার মতো হয়তো বাবা মার সাথেও রোদেলা ভালোভাবে কথা বলবে না। কিন্তু যখন নিজের চোখে দেখলাম মার সাথে মেয়েটা খুশি মনে কথা বলছে, তখন নিজের ধারণাটা আজগুবি মনে হলো। হোক না একটা অভিনয়, তবুও আমি অনেক খুশি। মেয়েটা আমার মাকে খুশি করার জন্য অভিনয় করুক কিংবা সত্যি সত্যি মন থেকে কথা বলুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। যে মেয়েটা আমার মায়ের সাথে কথা বলছে এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। মেয়েদের জীবন কত অদ্ভুত। সারা জীবন যে বাড়িটাকে আপন মনে করে বেড়ে ওঠে, একসময় সেই বাড়িটাকে ছেড়ে চলে যেতে হয় নতুন ঠিকানায়। নতুন ঠিকানায় নতুন নতুন সব মানুষের সাথে মানিয়ে নিতে হয়। একসময় নিজের বাবার বাড়ি ভুলে গিয়ে স্বামীর বাড়িটাকে নিজের স্থায়ী ঠিকানা মনে করে হয়। আমি শুধু রোদেলা মেয়েটার কথা ভাবছি। এখন তার বিকেল। শহর এলাকায় নতুন বউকে দেখার জন্য মানুষ কেমন জানি না, তবে গ্রাম অঞ্চলে মনে হয় গ্রামে এই সহজ সরল মানুষগুলো একটু বেশিই করে। এই সকাল থেকে রোদেলাকে দেখার জন্য কোথায় কোথায় থেকে মানুষ আসছেন, এখনও আসছেন। আমি সবচাইতে বেশি অবাক হচ্ছি রোদেলাকে দেখে। সে এসবে বিরক্ত হচ্ছে না, বরং সবার সাথে খুশি মনে কথা বলছে। আমি নিশ্চিত রোদেলার জায়গায় আমি থাকলে অনেক বেশি বিরক্ত হতাম। এই জন্য হয়তো মানুষ বলে মেয়ে হলে অনেক কিছু সহ্য করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ রোদেলা। ধন্যবাদ কেন? কি এমন মহান কাজ করলাম যে ধন্যবাদ দিলেন? এই যে এত কিছু খুব ভালোভাবে হ্যান্ডেল করলেন এর জন্য। সম্পর্কটা আমাদের মাঝেই থাকুক। শুধু আমরাই জানি আমরা এই বিয়েতে সুখী না। ২ পরিবারের মানুষগুলো অন্তত জানুক আমরা সুখে আছি। আপনার কথাগুলো রাতে অনেক ভেবেছিলাম। তবে আমি আপনার সাথে থাকবো না। কোনো একদিন চলে যাব। সেটা হোক ৬ মাস পর, হোক ১ বছর, ৫ বছর কিংবা ১০ বছর। আমি আপনাকে ছেড়ে চলে যাব, এটাই সত্যি। সেই সুযোগে আমি আপনাকে দিব না। আপনি আমার বিয়ে করা বউ। আপনি চাইলে কারো সাথে চলে যেতে পারেন। আপনার উপর আমি জোর করে অধিকার আদায় করব না। তবে আপনাকে আমার সাথে থাকতে হবে। আমি বিয়েটা আমার জন্য করিনি। তাহলে কার জন্য করেছেন? বাবা-মায়ের জন্য? এসব নিয়ে কথা বলতে চাই না। আপনি তো দাবিতে পড়েন। হ্যাঁ, বলেছিলাম। তো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ভুলিনি। শুধু ক্লিয়ার হতে চাইলাম। আপনার জন্য তো আমার পড়ালেখাটা বন্ধ হয়ে গেল। এই গ্রামে পচে মরতে হবে। কত ইচ্ছে ছিল অনার্সটা শেষ করে নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি করব, ১ম বেতনের টাকায় বাবা-মাকে কিছু দেবো। কিন্তু এখন মনে হয় মেয়ে হয়ে জন্মানো নিয়ে একটা স্বপ্ন দেখায় পাপ। আপনাকে কে বলল এখানে এই গ্রামে পচে মরতে হবে? আমি আপনাকে পড়ার সুযোগ দিব। আপনি আবার ঢাকায় যাবেন। তবে আমার একটা শর্ত আছে। কী শর্ত? আপনাকে আমি স্বামী হিসাবে মেনে নিতে পারব না, এটা বাদে কোনো শর্তই আমি মেনে নিব। আমাকে না বলে আপনি কারো সাথে পালিয়ে যেতে পারবেন না। আপনি যদি আমাকে ছেড়ে যেতে চান সেটা আমাকে বলতে হবে। আমাকে না বলে অন্য কারো সাথে আপনি চলে যেতে পারবেন না। আমি পালাবো না। পালানোর আগে আপনাকে জানাবো, কথা দিলাম। আমি আমার পোস্টিং ঢাকায় নিয়েছি শুধু আপনার জন্য। আপনি যেন আপনার স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যেতে পারেন। কোনোদিন যেন বলতে না পারেন আমি আপনার স্বপ্ন পূরণ করতে দেইনি। আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে। তবে আমার কাছ থেকে প্লিজ কখনো স্ত্রীর মতো কোনো কিছু আশা করবেন না। লিস্ট বন্ধুর মতো ব্যবহার তো আশা করতে পারি। হ্যাঁ, পারেন। মনে মনে বললাম, এটা আপনাকে কাছে পাওয়ার ১ম ধাপ। আমার এমন সিদ্ধান্ত বাবা সহজে মেনে নিলেও মা কিছুটা মন খারাপ করলো। তার কথা মতো আমার ঢাকাতে পোস্টিং নেওয়াটা মোটেই উচিত হয়নি। এখানে বাবা-মায়ের সাথে থাকলেই তো পারতাম। কী দরকার ছিল ইট পাথরের শহরে যাওয়ার? যেখানে এক ছাদের নিচে থাকলেও কেউ কাউকে চেনে না, কেউ কারো বিপদে এগিয়ে আসে না। সবাই তো নিজেদের কাজে ব্যস্ত। অথচ গ্রামের মানুষগুলো কত আলাদা। সবাই সবাইকে চেনে, সবাই সবার বিপদে এগিয়ে আসে। মাকে যখন বললাম, "আমি আমার জন্য ঢাকা যাচ্ছি না মা, রোদেলার জন্য যাচ্ছি। মেয়েটার অনেক স্বপ্ন। আমি যদি এখানে থাকি, কি আর তোমরা তাকে একা ঢাকায় থাকতে দিবে? আর তোমরাও দিলে তো মানুষজন অনেক আজে-বাজে কথা বলবে। বলবে বিয়ের পর হাসব্যান্ডের সাথে থাকে না, ঢাকায় পড়তে যায়। রোদেলার বাবা-মাও এটা চায় না। তুমি কি চাও তোমার ছেলের জন্য
কোনো একটা মেয়ের স্বপ্ন ধ্বংস হোক জানি চাইবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি। আর আমাদের সাথে তোমরাও যাবে। বাবা-মা আমাদের সাথে যাবে না সেটা আমি আগে থেকে জানতাম। কারণ তারা এই ভিটেমাটি ছেড়ে কোথাও যাবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা এখানেই থাকতে চায়। আমি তাদেরকে জোর করলাম না। তবে আমার চলে যাওয়াতে মা খুব একটা খুশি না। তবে যখন মাকে বললাম, "আমি প্রতি মাসে তোমাকে দেখার জন্য চলে আসব।" তখন মায়ের মুখটা কিছুটা উজ্জ্বল হলো। কিছুক্ষণ পর আমি আর রোদেলা এত পরিচিত জায়গা ছেড়ে ঢাকা চলে যাব। শুনতে অবাস্তব লাগলো। আমি ঢাকা শহরটা খুব ভালোভাবে চিনি না। এর আগে আমি ঢাকাতে গেলেও খুব একটা ঘুরে দেখতে পারিনি। এই শহরটা আমার কাছে অপরিচিত বলাই চলে। তবে রোদেলার কাছে নতুন না। সে ঢাকার অনেক কিছু দিন ছিল। ট্রেনে যেতে চাইলে রোদেলার বাবা আমাদের জন্য একটা প্রাইভেট কারের সাথে একটা ছোটখাটো ট্রাকেরও ব্যবস্থা করে দিয়েছে, যেটা সরাসরি বাসার সামনে নামিয়ে দিবে। যেহেতু মালপত্র নিতে হচ্ছে, তাই এমন ব্যবস্থা করেছেন। অবশ্য ভালোই হয়েছে এই করাতে। কিছুক্ষণ পর যখন দেখলাম নুসরত আমাদের দিকে আসছে, তখন আমার কেন জানি ভালো লাগলো না। তার এই অসময়ে এখানে আসার কারণটা আমি বুঝলাম না। সে তো আবার কোনো ঝামেলা করতে আসে নাই। ধুর কি ভাবছি। তার সাথে আমার তেমন কিছু নেই। সে যে ঝামেলা পাকবে। রোদেলার বাবা বলল, "নুসরতকে তো চেনো? আমার বোনের মেয়ে। ঢাকা মেডিকেল কলেজে পড়ে। ওর ঢাকা যেতে হবে। তাই ভাবলাম একা একা যাওয়ার থেকে তোমাদের সাথেই যাব।" আমি কিছু বললাম না। নুসরতকে দেখে রোদেলা অনেকটা খুশি হচ্ছে। মনে হচ্ছে অনেকদিন পর কাছের কোনো মানুষকে দেখতে পেল। নুসরতকে দেখে আমার মনে হলো আমার যাত্রাটা ভালো হবে না। পুরো রাস্তা আমাকে অস্বস্তিতে ভুগতে হবে। তবে রোদেলার জন্য নুসরতের একটা সঙ্গী যে ভালো হয়েছে, সেটা তাদের দুজনের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। আমার পেছনে আমার প্রাক্তন এবং বর্তমানে বসে আছে। হ্যাঁ, আমি ড্রাইভারের পাশের সিটে বসছি আর পেছন সিটে বসে আছে নুসরত আর রোদেলা। তাদের কথাগুলো কেন জানি আমার বিরক্ত লাগছে। কি এমন বলছে যা আমি শুনতে পাচ্ছি না? রোদেলা কি নুসরতের কাছে আমার কথা বদনাম করছে? কিংবা নুসরত রোদেলার কাছে? এই দুজন মানুষের কাছে তো আমি ভালো মানুষ না। এই দুজন মানুষকে আমাকে কেন জানি আপন ভাবতে পারে না। অথচ আমি দুজনকে আপন ভাবতে চাই। নুসরতকে একসময় কতই না ভালোবাসতাম, নিজের করে চাইতাম। কিন্তু সে আমাকে বুঝেনি। তাই তাকে আমার খাঁচা থেকে মুক্ত করে দেয়। আর এখন রোদেলাকে যখন নিজের মনের খাঁচায় বন্দি করতে চাইছি, তখন সে ডানা মেলে আকাশে উঠতে চাইছে। সবুজ ঘাস, লতাপাতা সবকিছু ভেদ করে পিচ ঢালা কংক্রিট রাস্তা দিয়ে অনবরত এগিয়ে যাচ্ছে গাড়িটা। গন্তব্য ঢাকা। কিন্তু আমাদের যাত্রাপথে যে এতটা বিরতি নিতে হবে কখনো ভাবিনি। ১ম এ জ্যাম দেখে ভাবলাম হয়তো আমি বেশি সময় থাকবে না। কিন্তু যখন দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধ্যা কিন্তু ট্রাফিক জ্যাম কমে না, তখন কেমন জানি চিন্তা হতে লাগলো। দুটো মেয়ে নিয়ে এই অন্ধকার রাতে কাটানোটা হয়তো অনেক বেশি ঝামেলা হবে। যদিও আমাদের বাসার টাঙ্গাইল, তবে আফসোসের বিষয় হলো টাঙ্গাইল মির্জাপুরে আমার তেমন পরিচিত কেউ নেই যার বাসায় রাতটা কাটানো যাবে। সকাল ১০টার আগে গাড়ির এক চুলও নড়বে না। কুয়াশার কারণে আমাদের গাড়িটা সাথে অ্যাক্সিডেন্ট করেছে, যার কারণে রাস্তাটা জ্যামে লেগেছে। যখন চিন্তা করলাম আজকের রাতটা কিভাবে কোথায় কাটাবো, তখন রোদেলা বলল তার নাকি এক আত্মীয়র বাড়ি আছে, তবে তাদের কারো ফোন নাম্বার নেই। শুধু জানে মির্জাপুরে হাডুভাঙ্গাতে বাড়ি। আমরা সেখানে যেখানে এখন আছি সেখান থেকে খুব বেশি দূরে নয় রোদেলার আত্মীয়র বাড়ি। তাই গাড়ি থেকে নেমে গেলাম। অনেক খোঁজার পর প্রায় রাত ১১টার সময় একটা কাঙ্ক্ষিত ঠিকানায় পেয়ে যাই। আমরা যে বাড়িতে এসেছি সে বাড়িতে খুব বেশি মানুষ নেই। দুজন বয়স্ক ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। আমাদেরকে অনেক যত্ন করলো। আমাদেরকে পেয়ে তারা অনেক খুশি হয়েছে। কারণ এত বড় বাড়ি সবসময় ফাঁকা। আমাদের পেয়ে হয়তো কিছুটা হলেও বাড়িতে পূর্ণতা পেয়েছে। রোদেলার বিয়ে ঠিক হয়েছে যেহেতু তারা জানে, তাই রোদেলার কাছে যখন জানতে চাইলো আমি তার স্বামী নাকি, তখন রোদেলা অনেকটা বিরক্ত নিয়ে বলল, "হ্যাঁ, আমি।" আর রোদেলা এক রুমে থাকলেও নুসরতকে থাকতে দেওয়া হলো আলাদা রুমে। রোদেলা হয়তো চেয়েছিল সে আমার সাথে ঘুমাবে না, নুসরতের সাথে ঘুমাবে। কিন্তু কোনো এক কারণে কথাটা বলতে পারেনি। কিন্তু যখন দেখলাম এক বিছানায় এক কাঁথার নিচে ঘুমাতে হবে, তখন অনেক বড় বিপদে পড়ে গেলাম। যেহেতু এখন শীতের দিন, তাই কাঁথা ছাড়া ঘুমানো কখনোই সম্ভব না। আমি চুপচাপ কথা না বলে লেপের নিচে শুয়ে পড়লাম। "সমস্যা কী আপনার? আপনি আমার সাথে এক লেপের নিচে ঘুমাবেন? তাছাড়া কোনো উপায় নেই দেখছি না। আপনারা পুরুষরা কি সবসময় সুযোগের অপেক্ষায় থাকেন? মেয়েদেরকে কী মনে করেন? একটু বেশি কথা বলছেন না? আমি আপনার থেকে যদি সুযোগ নিতে চাইতাম তাহলে ১ম রাতেই নিতাম। এতদিন অপেক্ষা করতাম না। আমি নুসরতের সাথে ঘুমাবো। সেটা আগে বললে না কেন? তাহলে তো আর এত ঝামেলা পড়তে হতো না। ওনারা তো জানেন না আমাদের নতুন বিয়ে হয়েছে। এখন যদি হাসব্যান্ডের সাথে না ঘুমাই তাহলে হয়তো নেগেটিভ কিছু ভাববে। ওনারা নেগেটিভ ভাবলো কিনা আর
না ভাবলেই কি? ওনারা তো জানেন কে। আমার মায়ের আপন খালা-খালু মানে আমার নানা-নানি কোনো সমস্যা দেখলেই মাকে ফোন দিয়ে সব বলবে। বলবে মেয়ের হাসব্যান্ড পছন্দ হয়নি, নতুন বিয়ে হওয়ার পর হাসব্যান্ডের সাথে থাকতে চায় না। একটা রাত তো এমন কিছু ভাবতো না। আপনি এখন চলেন নুসরতকে ডেকে তুলবো, ওর সাথে ঘুমাবো। পাগল নাকি? ওর রুমে যেতে হলে আপনার নানা-নানির রুমের ভিতর দিয়ে যেতে হবে। বলবো আমাদের রাগারাগি হয়েছে তাই আজ আলাদা ঘুমাবো। এই বুদ্ধি আগে কোথায় ছিল? মনে ছিল না। আপনি নুসরতের সাথে ঘুমাতে পারবেন না। কেন? সমস্যা আছে। কি সমস্যা? বলবো না। আপনি উপরে ঘুমান। আমার কষ্ট হলেও আজকের রাতটা কোনোমতে পার করে দেব। তবুও আমি আপনাকে নুসরতের সাথে ঘুমাতে দিব না। রোদেলা আমার কথা চিন্তা না করে আরাম করে ঘুমিয়ে যায়। একজন মানুষ যে তার জন্য সারা রাত শীতে কষ্ট রাখবে এদিকে তার কোনো মনোযোগ নেই। সেদিন রাতটা আমার খুব কষ্ট হয়েছিল। তবুও আমি রোদেলাকে নুসরতের রুমে যেতে দেইনি। কারণ আমি নুসরতকে বোঝাতে চাইছি আমি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে অনেক সুখে আছি। আমি তাকে মনে রাখিনি, তার জন্য চোখে জল ফেলি না। জানি না আমি সফল হয়েছি কিনা, তবে আমি নুসরতের কাছে সবসময় নিজেকে সুখী মানুষ হিসেবে প্রতিস্থাপন করতে চাই। দুপুরের দিকে আমার গাড়িতে উঠি। আমি গাড়িতে উঠে ঘুমানোর চেষ্টা করি। যেহেতু সারারাত ঘুমানো হয়নি, তাই হয়তো ঘুম আসছিল না। একটা জিনিস ভেবে খুব খারাপ লাগছিল। আমি একজন মানুষের জন্য শীতের রাতটা এত কষ্ট করে কাটিয়েছি যে মানুষটা আমাকে ধন্যবাদ পর্যন্ত জানাইছে। হ্যাঁ, আমি রোদেলার কথা বলছি। সকালে ভেবেছিলাম তার ঘুম ভাঙলে আমি কিছু একটা সময় ঘুমিয়ে নেব, কিন্তু তার ঘুম ভাঙেনি। আমারও আর ঘুমানো হয়নি। একটা সময় গাড়িতে আমি ঘুমিয়ে যাই। অনেকটা সময় ঘুমানোর পর কারো ধাক্কা অনুভব করে দেখলাম রোদেলা আমার কাঁধে হাত রেখেছে। ঢাকা চলে এসেছে। এবার আর ঘুমিয়ে কোথাও যাব ড্রাইভারকে বলেন। রোদেলার কথাতে আমার ঘুম পুরোপুরি চলে গেল। মালপত্র সব বাসার ভিতরে নিতে অনেক রাত হয়ে গেল। বাসাটা আগে থেকে গোছানো ছিল, অন্তত মানুষ থাকার মতো। তাই বেশি চিন্তা করলাম না। থাকার মতো ব্যবস্থা যেহেতু, সেহেতু আজকের রাতটা অন্তত ঘুমিয়ে কাটাতে পারবো। নুসরত চলে গিয়েছে। রোদেলা থাকতে বললেও আমি চাইছিলাম না যেন থাকে। আমার চাওয়াটা পূরণ হলো। আপনার জন্য একটা সুসংবাদ আছে। কি? সত্যি বলতে আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি চাইনি এত আগে বিয়ে করে নিজের জীবনটা অন্য কারো হাতে তুলে দিতে। তাই যেকোনো বিনিময়ে বিয়েটা করতে চাইনি। কিন্তু আপনার জন্য পারিনি। বিয়ে করলে বুঝি নিজের জীবনটা অন্য কারো হাতে তুলে দেওয়া হয়? আপনার যে কোনো বয়ফ্রেন্ড নেই সেটা আগেই বুঝতে পেরেছিলাম। তাই তো বিয়ের পর নিজের ইচ্ছের কোনো দাম থাকে না। সব কিছুতেই হাসব্যান্ডের অধিকার খাটাতে যাবে যেমন আপনি চান। বিয়ে মানে হচ্ছে একজন আরেকজনকে বোঝায়। স্ত্রীরা কি সবসময় শুধু স্বামীর কথা শোনে? স্বামী স্ত্রীর কথা শোনে না। স্বামী স্ত্রীর মধ্যে স্যাক্রিফাইস করবে, স্ত্রী স্বামীর জন্য স্যাক্রিফাইস করবে, এটাই তো নিয়ম। এটা না করলে দাম্পত্য জীবন কখনো সুখের হয় না। এসব নীতি কথা আমাকে শুনিয়ে কোনো লাভ নেই। আমার আপনাকে আগেও ভালো লেগেনি, ভবিষ্যতে ভালো লাগবে না। বিয়েটা করেছি পরিবারের চাপে। সবসময় শুধু শুনে এসেছি অনেক মেয়ে আছে যারা শুধুমাত্র ফ্যামিলির চাপে নিজের ভালোবাসার মানুষকে ছেড়ে দেয়। যদিও আমার কোনো ভালোবাসার মানুষ ছিল না, তবে আমি আমার জীবনে কোরবানি দিয়েছি নিজে হাতে শুধুমাত্র পরিবারের জন্য। আমি আপনাকে বলেছিলাম আমাকে বিয়ে করলে ইহকালে আপনি নরক যন্ত্রণা ভোগ করবেন। প্রস্তুত হন আমার খারাপ রূপ দেখার জন্য। আমি কতটা খারাপ সেটা আপনি ভাবতে পারবেন না। এখন যাই করি না কেন কেউ দেখতে পারবে না, জানতে পারবেন না অত্যাচার কাকে বলে। আপনাকে বুঝতে পারবেন। আমার হৃদয়ে কখনো আপনি জায়গা করতে পারবেন না। আর একটা কথা, আমি আপনাকে রান্না করে খাওয়াতে পারবো না। রান্না করে খাওয়ানোর জন্য আমি আপনার কাজের মেয়ে না। আমি কোনো কথা না বলে রোদেলার ঠোঁটে চুমু খাই। জীবনে প্রথম কোনো মেয়ের ঠোঁটের স্পর্শ নিলাম। সব সিনেমায় দেখে এসেছি জোর করে আদর করতে, জোর করে ভালোবাসতে। কিন্তু কখনো ভাবিনি আমি কাউকে জোর করে আদর করব। অত্যাচার কি শুধু আপনিই করতে পারেন? আমি পারি না? এই যে আমি আপনাকে চুমু খেলাম, এটা আপনি কাউকে বলতে পারবেন না। যদি বলেন আপনার স্বামী জোর করে চুমু খেয়েছে, তাহলে মানুষ আপনাকে পাগল বলবে। কারণ একজন স্বামী স্ত্রীর উপর অধিকার খাটায় আছে। দেখা যাক ভবিষ্যতে কে কাকে অত্যাচার করে। কথাগুলো বলেই আমি আমার মতো ঘুমিয়ে পড়ি। মেয়েটা অসহায় রাগান্বিত চেহারা দেখতে ইচ্ছে করছিল না। তাই তার দিকে না তাকিয়ে মুখটা ঢেকে ঘুমের ঘরে তলিয়ে যাই। জীবন কি থেকে কি হয়ে গেল বুঝতেই পারলাম না। ভেবেছিলাম বিয়ে করে বউকে ভালোবেসে অতীতের সব কিছু মন থেকে মুছে ফেলবো, নতুন করে নিজের জীবনটাকে রঙিন করে রাঙাবো। যদিও আমার মনে হয় আমি অতীতের সব কিছু ভুলে গেছি, তবু কিছু কিছু স্মৃতি থাকে যেগুলো জীবন থেকে কখনো মুছে ফেলা যায়। কিন্তু আমি মুছে ফেলেছিলাম অতীতের সব স্মৃতি। তবুও আমি আমার সাদা কালো জাঁকজমকহীন সাধারণ জীবনটাকে রঙিন করতে পারিনি। তাহলে কি নুসরতের কথাই সত্য? আমি এখনও নিজেকে কারো সাথে মানিয়ে নিতে পারি না।
কি নেই আমার? দেখতে শুনতে ভালো, চলাফেরা, আচার-আচরণ সব কিছুতেই ভালো। মানুষ হিসাবে ভালো। জীবনে প্রতিষ্ঠিত সফল একজন মানুষ। তবুও আমি রোদেলাকে আপন করে নিতে ব্যর্থ। তার মনের মতো না। সে আমাকে ভালোবাসতে চায় না, কাছে টানতে চায় না। মেয়েরা আসলেই কেমন ছেলে পছন্দ করে খুব করে জানতে ইচ্ছে করে আমার। রোদেলা কি চাইলে আমাকে ভালোবেসে তার বুকে আশ্রয় দিতে পারে না? তাহলে সে কেন এমন করে? আমার জানা নেই। সে কি জানে না আমি ভালোবাসার কাঙ্গাল? আমি তার থেকে ভালোবাসা পেতে চাই, তাকে ভালোবাসতে চাই। আমার হৃদয়ে সমস্ত মধু আহরণের দায়িত্ব আমি তাকে দিতে চাই। কিন্তু আমি যতই তার কাছে যেতে চাই, সে ততই আমার থেকে দূরে যেতে চায়। সেদিনের পর থেকে সে আমার সাথে কথা বলা পুরোপুরি বন্ধ করেছে। পুরোপুরি মানে একদমই। বিগত ৭ দিন ধরে আমাদের দুজনের কোনো কথা হয় না। আ আপনার যখন আশেপাশে থাকবে, আপনার সাথে প্রতিনিয়ত দেখা হবে কিন্তু কথা বলবে না, তখন খুব খারাপ লাগে। মনে হবে নীরবে শাস্তি দিয়ে যাচ্ছে মানুষটা। এক ছাদের নিচে বাস করলেও রোদেলা আমার থেকে যোজন, যোজন দূরত্ব বিরেজ করে চলছে প্রতিদিন। যদিও ওইদিন আমার ওইভাবে তাকে ঠোঁটে চুমু খাওয়া উচিত হয়নি, তবে এমনটা না করে উপায় ছিল না। এটা করার কারণে অন্তত সে আমাকে একটু হলেও ভয় পাবে। এটা যদি না করতাম তাহলে হয়তো সে এমন কিছু করত যেটা আমি কল্পনাও করতে পারতাম না। কিন্তু সে এখন সেটা করতে পারবে না। কারণ তার মনে হয়তো ভয় ঢুকে গেছে যে তার উপর আমি চাইলে ঝাঁপিয়ে পড়তে পারি। নিজের অধিকার আদায় করতে পারি। যদিও আমি কখনো এমনটা চাই না। আমি শুধু বোঝাতে চেয়েছি আমি চাইলে এটা করতে পারি। সারাদিন চিৎকার চেঁচামেচি করলেও এই ইট পাথরের দেওয়াল ভেদ করে সেটা বাইরে যাবে না। এই জিনিসটা খুব ভালো করেই বুঝতে পেরেছি। আর ৭ দিন হয়ে গেছে কোনো বাজার করি না। ঘরে যা ছিল সেগুলো দিয়ে কোনোমতো চলে গেছে। রোদেলা নিজের জন্য শুধু রান্না করে, আমার জন্য করে না। সকালে হালকা ফল জাতীয় কিছু খেয়ে অফিস চলে যাই। কারণ রোদেলা ১০টার আগে ঘুম থেকে ওঠে না। হয়তো ইচ্ছে করে ঘুমিয়ে থাকে যাতে আমি তাকে রান্না করার কথা বলতে পারি না। দুপুরে অফিসে লাঞ্চ করে নেই কারণ আমি জানি বাসায় গেলে রোদেলা আমার জন্য রান্না করে রেখে দিবে। এটা সৌভাগ্য আমার হয়নি। তাই বাধ্য হয়ে বাইরে খেতে হয় আমাকে। আর রাতে বাসায় এসে নিজেই রান্না করে খাই। এভাবে চলছিল আমাদের সংসার জীবন। যে জীবনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। আছে শুধু জেদ আর দ্বন্দ্ব। অথচ বিয়ের আগে মনে হতো দাম্পত্য জীবন অনেক সুখের। কিন্তু বাস্তবতা ভিন্ন। গল্প, উপন্যাস এবং নাটক, সিনেমায় দাম্পত্য জীবনে সুখের দেখা গেলেও বাস্তবে এত সুখ হয় না। বাস্তবে বিবাহিত জীবন মানে যাবজ্জীবন কারাদণ্ড। যেখান থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। ৭ দিন পর আমি আমার বউয়ের মুখ থেকে কোনো কথা শুনলাম না। প্রিয়জনের যে নিজের চরম শত্রুর কাছে মানুষ মাথা নত করতে দ্বিধা করে না, তার প্রমাণ আমার সামনে উপস্থিত। রোদেলা হয়তো না পেরে আমার সাথে কথা বলছে। কারণ এখন আমাকে তার ভীষণ দরকার। ঘরে বাজার না থাকার কারণে রান্নাবান্না কিছুই হয়নি। আমি বাইরে খেলেও রোদেলা বাইরে খেতে পারবে না। শুধু টাকা থাকলে বাইরে খাওয়া যায় না। পুরুষ মানুষ বাইরে খেলে জিনিসটা যেরকম দেখায়, মেয়ে মানুষ বাইরে খেলে জিনিসটা তত ভালো দেখায় না। আমার কাছে মেয়ে মানুষের হোটেলে ভাত খাওয়া জিনিসটা একদম বাজে দেখায়। কোথাও ঘুরতে গিয়ে সমস্যায় পড়ে গেলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু একটা মেয়ে বাসা থেকে হোটেলে গিয়ে খাবার খাবে জিনিসটা খুব খারাপ দেখায়, অন্তত আমার কাছে। রোদেলার কাছে এই জিনিসটা হয়তো ভালো লাগে না। তাই সে বাধ্য হয়ে আমার সাথে কথা বলল। "আপনি বাজার করছেন না কেন? প্রথম দিন তো খুব বাজার করলেন। আমাকে একা রেখে রাতে বাজার করতে গিয়েছিলেন। আর এখন কোনো কিছু না থাকার পরেও কেন বাজার করছেন না?" সেদিনের ব্যাপার আর আজকের ব্যাপার অনেক আলাদা। সেদিন রান্না করার মানুষ ছিল কিন্তু আজ নেই। সেদিন আপনি আর আজকের আপনির মধ্যে অনেক পার্থক্য। যেহেতু আপনি শুধু নিজে রান্নার জন্য রান্না করবেন, নিজে খাবেন সেহেতু বাজারটা আপনি করেন। আমি টাকা দিচ্ছি, আপনার যা দরকার হলে আপনি বাজার করতে যান। যা ইচ্ছে বাজার করে নিয়ে আসেন। আপনি তো খুব খারাপ মানুষ, মেয়ে হয়ে বাজারে যাব? আপনি নাকি একজন দায়িত্বশীল পুরুষ। তো কোথায় গেল আপনার দায়িত্ব? একটা মেয়েকে না খেয়ে নিজেকে দায়িত্ববান পুরুষ ভাবছেন? দায়িত্ব তো আর নিতে দেন নেই। নিতে দিলে কি আর এরকম করতেন? কীরকম করি? আপনি যেই কাজটা ওইদিন করেছেন তার জন্য আপনার সাথে কথা বলা উচিত নয়। একটা নিরীহ মেয়েকে একা পেয়ে কী কাজটা করলেন যেটা মনে হলো আপনার জন্য আমার মনে প্রচণ্ড ঘৃণার কাজ। আপনি নিরীহ? আপনাকে নিরীহ বলা পৃথিবীর সমস্ত নিরীহ মেয়েদের অপমান করা। আপনার ভিতরে জিলেপির প্যাঁচ ব্যতীত কিছুই নেই। ওই দিনের ঘটনা ভুলে গেলেই পারেন। শুধু, শুধু মনে করে আমাকে ঘৃণা করার কোনো কারণ নেই। হাসব্যান্ডকে ভালোবাসতে হয়, ঘৃণা করতে হয় না। আপনি বাজার করে নিয়ে আসুন, আমি দুজনের জন্যই রান্না করব। কীভাবে বিশ্বাস করব? এখানে বিশ্বাস না করে কী আছে? আমি বললাম তো রান্না করলে দুজনের জন্য করব। আপনি যদি বাজার না করে
আজকে তাহলে আমি বাসায় ফোন দিব, বলব আপনি আমাকে না খাইয়ে রেখেছেন। তখন আপনি তাদের সাথে কথা বললেন। আমি বাজার করতে বেরিয়ে গেলাম। মেয়েটার জন্য অনেক মায়া লাগছে। সে সকাল থেকে না খেয়ে আছে। আমিও কিছু খাইনি। তবে নিজের জন্য খারাপ লাগছে না। অতীতে টানা ২ দিন না খেয়ে কাটানোর অভ্যাস আছে। তাই একবেলা দুবেলা না খেলে খুব বেশি কষ্ট হয় না। যতটা সম্ভব আমি বেশি করেই বাজার করে নিয়ে আসলাম। বাজার নিয়ে আসার সাথেই রোদেলা রান্না শুরু করে দিল। আমি শুধু ভাবলাম ক্ষুধা না কতই জানি লেগেছে। আমারও আগে বাজার করা উচিত ছিল। এভাবে একটা মেয়েকে না খাইয়ে রাখা আসলে কোনো দায়িত্ববান পুরুষের কাজ না। আমি রান্নাঘরে যেতে রোদেলা বলল, "আপনার এখানে কেন?" "আমারও অনেক ক্ষুধা লাগছে, তাই সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি রান্না করো।" "আপনি তো খুব স্বার্থপর একজন মানুষ। কী এমন করলাম যে হঠাৎ করে এত সেলফিশ মানুষ মনে হলো? আপনি জানেন আমি কাল সকাল থেকে না খেয়ে আছি। তাহলে বাইরে যেহেতু গিয়েছিলেন খাওয়ার জন্য কিছু তো আনতে পারতেন। কিন্তু তা করেননি। আপনি তো ঠিক খেয়ে এসেছেন মনে হচ্ছে।" "আমারও মনে ছিল না। আপনি বললেই তো হতো। তাহলে নিয়ে আসতাম। এগুলো বলতে হয়? আমি আপনার জন্য রান্না করব না। যা করেছি সেটা দিয়ে আমারই হবে নাকি কে জানে? আমি খাওয়ার পর বাঁচলে আপনি খাবেন, না হলে আপনি নিজে রান্না করে খাবেন। আপনাকে দেখে মনে হয় না আপনি এত বড় খাদক। আর তাছাড়া আপনি কিন্তু বলেছিলেন আর আমিও আপনাকে বিশ্বাস করেছিলাম। সেজন্য এত কষ্ট করে বাজার করে নিয়ে এসেছি। খুব রাগ হচ্ছে আমার উপর? কিছু করতে মন চাইছে? সেদিন আমার অনেক রাগ হয়েছিল। মনে হয়েছিল আপনাকে খুন করে ফেলি। যেই জিনিসটা জন্য মানুষ এতটা কিছু করে, কতটা কাছের হতে হয়, কতটা ভালোবাসতে হয় দুজন দুজনকে, তাহলে কেবল লিপ কিস করা যায়। এই জিনিসটা কি আপনি বোঝেন? বোঝেন না। আপনার তো পুরুষের ভালোবাসা বলতে কিছুই বোঝেন না। বোঝেন শুধু ভোগ। আমার আর আপনার মধ্যে এসবের কিছুই ছিল না। তবুও আপনি এই কাজটা করেছেন? খুব জঘন্য। খুব, খুব খারাপ মানুষ আপনি। আজও যদি এমন কিছু করি, করেন আমি প্রস্তুত। চুমু খাবেন তো? খেতে পারেন, সমস্যা নেই। আমি না করব না। যেই জিনিসটা এত যত্ন করে রেখেছিলাম নিজের ভালোবাসার মানুষের জন্য, ভেবেছিলাম অন্য কোনো পুরুষ সেখানে কোনোদিন অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে না। কিন্তু আপনি সেটাকে অপবিত্র করে দিয়েছেন। অবৈধভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করেছেন। এখন আর আগের মতো যত্ন করা কোনো মানে হয় না। আপনার জন্য উন্মুক্ত চাইলেও ব্যবহার করতে পারেন। আমি স্তব্ধ হয়ে গেলাম রোদেলার মুখের দিকে তাকিয়ে। দিন যত যাচ্ছে মেয়েটা তো ডেঞ্জারাস মনে হচ্ছে আমার কাছে। অথচ মেয়েটাকে নিজেকে নিরীহ বলে দাবি করে। আমি রোদেলার এমন করাটাকে মেনে নিতে পারছি না। সে কেন এমন করছে সেটাও বুঝতে পারছি না। সে তো আমাকে ভালোবাসে, নিজের স্বামী হিসেবে স্বীকৃতি দিচ্ছে না, না আমার থেকে ডিভোর্স চাইছে। সে আমার সাথে থাকতে চায় অথচ আমাকে স্বামী হিসেবে মানতে চায় না। শুধু নিজের সুবিধার জন্য সে এমন করেছে, নাকি ভবিষ্যতে তার কোনো মাস্টার প্ল্যান আছে সেটাও আন্দাজ করতে পারছি না। কোনো উপন্যাসে পড়েছিলাম একজন মানুষ যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতি, যে কোনো বয়সে যে কারো জন্য নিজের হৃদয়ের মন্দিরে ভালোবাসার জন্ম হতে পারে। ভালোবাসা সময় মানে না, বয়স মানে না, লজ্জা মানে না। যুগ যুগ ধরে অনেক মানুষের বিয়ের পর নিজের স্বামী কিংবা নিজের স্ত্রীর জন্য নিজের ভেতরে প্রেম সৃষ্টি হয়েছে। খুঁজলে অনেক মেয়ে পাওয়া যায় যারা বাবা মায়ের ইচ্ছেতে নিজের পছন্দের মানুষ না হওয়া সত্ত্বেও অনিচ্ছে থাকার পরেও বিয়ের পিঁড়িতে বসেন শুধুমাত্র আপন মানুষের মুখের দিকে তাকিয়ে। সেসব মেয়েরা একসময় নিজের স্বামীকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। তারা তাদের বাবা মায়ের সিদ্ধান্তকে সঠিক মনে করেন, কারণ পৃথিবীতে কোনো বাবা মাই হয়তো চায় না তার মেয়েকে খারাপ কোনো ছেলের হাতে চিরজীবনের জন্য তুলে দেয়। সব বাবা মাই মেয়ের একটা সুন্দর ভবিষ্যৎ চায়। আমিও ভাবতাম মেয়েরা তার হাজবেন্ডকে ভালো না বেসে থাকতে পারে না। দেরিতে হলেও তারা বুঝতে পারে হাজবেন্ড ছাড়া তাদের জীবন অধরা, অপূর্ণ। হয়তো রোদেলাও একসময় বুঝতে পারবে, সব ভুলে আমাকে হাসবেন্ড হিসেবে ভালোবাসবে। কিন্তু এমনটা হওয়ার কোনো লক্ষণ দেখছি না। তাকে ইমপ্রেস করার কত চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় না সে আমার কাজকর্মে ইমপ্রেস হয়। না, বরং বিরক্ত হয়। এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা কখনো কারো প্রতি সহজে ইমপ্রেস হয় না। তাদের কাছে সব কিছু সিম্পল মনে হয়। এমনকি পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম বিষয়টা তাদের কাছে খুব স্বাভাবিক মনে হয়। রোদেলা হয়তো তেমন। বিয়ের পর থেকে দিন থেকে অফিসের পথে আমি তার জন্য গোলাপগুচ্ছ এনে এসে বিছানায় রাখতাম, কিন্তু সে ইমপ্রেস হতো না। খুব স্বাভাবিকভাবে নিত বিষয়টা। তার কাছে মনে হতো একটা গোলাপগুচ্ছই তো, চাঁদ তো আর এনে দেয়নি। তাকে ইমপ্রেস করার জন্য নিজের বাবা মাকে ছেড়ে তার সাথে ঢাকায় আসলাম, শুধুমাত্র তার জন্য, যাতে তার পড়াশোনাটা চালিয়ে যেতে পারে। কিন্তু এটাতেও আমি ব্যর্থতার প্রমাণ দিয়েছি। আজ রোদেলার জন্মদিন। আমি কখনো তাকে জিজ্ঞাসা করিনি, সেও আমাকে কখনো জানায়নি আজ তার জন্মদিন। তবে যখন জানলাম তখন অনেকটা দেরি হয়েছে।
তাই আমি তাকে কোনো উপহার দিতে পারিনি। বিয়ের পর নিজের বউয়ের এই ১ম জন্মদিনে কোনো উপহার না দেওয়া হাসব্যান্ড, আমি এটা ভাবতে মনে হলো মানুষ হিসেবে আমি সফল হলেও একজন আদর্শ হাসব্যান্ড হিসেবে ব্যর্থ। রোদেলার জন্মদিন, তার ভার্সিটি লাইফে সব বান্ধবীরা এসেছে। এত খারাপ লাগার মাঝেও একটা ভালো লাগার বিষয়, রোদেলা কোনো ছেলে বন্ধু আসেনি। তবে নুসরত এসেছে, যেটা আমার ভালো লাগেনি। কারণ আমি চাই না আমার প্রাক্তন কখনো জানুক আমি বর্তমানে সাথে ভালো নেই। কিছু সময় পর আমার প্রাক্তন প্রেমিকা আমার স্ত্রীর সাথে একসাথে কেক কাটানোর দৃশ্যটা চমৎকার না? তবে আমার কাছে এই দৃশ্যটা অনেক কষ্টের, অনেক বেদনার। নুসরতের জায়গায় সে তো আমাকে নিয়ে কেক কাটতে পারত। কিন্তু তার কাছে এটা গুরুত্বহীন মনে হচ্ছে। তাই আমি দূরে থেকে সব দিকে তাকিয়ে আছি। অবশ্য ভালোই হয়েছে। এতগুলো মেয়ের মাঝে থাকলে নিজেকে আনইজি মনে করতাম। একাই আছি, ভালো আছি। একটু অন্যমনস্ক হয়ে দাঁড়িয়েছিলাম, কারো কথা শুনে তাকাতে দেখতে পেলাম আমার পাশে নুসরত দাঁড়িয়ে আছে। আমি এতটাই অমনোযোগী ছিলাম যে একজন মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে, অথচ আমি বুঝতেই পারিনি। নুসরতকে দেখে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম আমি। কেমন আছো? ভালো, অনেক ভালো। কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ভালো নেই। মানুষের বাইরের দিকটা দেখে কখনো বিবেচনা করা উচিত না। পৃথিবীর সবাই এক না। কেউ চায় না হ্যাপিনেস সবার সামনে শেয়ার করতে। সবাই দেখাতে চায় না যে খুব ভালো আছে। আবার কেউ তার দুঃখগুলোর মতো নিজের ভালো থাকার দিনগুলোকে একাকিত্ব দান করে। তোমার ভেতরটা ভালো নেই আমি জানি। রোদেলা তোমাকে পছন্দ করে না। হা হা হাসালে। তুমি অনেক বেশি হিংসুটে। আমি তোমার থেকে ভালো কাউকে নিজের জীবনের সঙ্গী হিসেবে পেয়েছি, এটা তোমার মেনে নিতে কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না তোমার। তাই এমন বলছো। আচ্ছা, তোমরা মেয়েরা এমন কেন বলো তো? ব্রেকআপ করার সময় তো খুব মমতা ভরা আকাশ সমান ভালোবাসা নিয়ে বললে, ভালো থেকো, তুমি আমার থেকে বেটার কাউকে পাও, এটাই চাইবো। আসলে কি তোমরা মন থেকে চাও এই জিনিসটা? যদিও তুমি আমাকে এমন কিছু বলোনি, তবে আমার মনে হয় এটাই তোমরা নিজের ভিতর থেকে চাও না, জাস্ট সান্ত্বনা যাওয়ার জন্য বলো। আসলে তোমরা চাও তোমাদের থেকে খারাপ কাউকে যেন নিজের জীবনে পাই আমরা, যাতে করে তোমরাদেরকে না পাওয়ার জন্য সবসময় আফসোস করি। তোমার হাসিটা তুমি ইচ্ছে করে হেসেছো, সেটা আমি কিন্তু বুঝতে পেরেছি। আমি তোমার খারাপ চাই না, ভালো চাই। তবে তোমার সাথে হুট করে ওভাবে সম্পর্ক শেষ করা উচিত হয়নি। তবে যা হয় সবার ভালোর জন্য হয়। যাক, অন্তত একটা জিনিসের জন্য হলেও তুমি আফসোস করো। হয়তো আমাকে না পাওয়ার জন্য একদিন আফসোস করবে। আর এজন্য আমি মনে প্রাণে চাই তুমি আমার থেকে খারাপ কাউকে নিজের জীবনসাথী হিসেবে পাও। অভিশাপ দিচ্ছ নাকি দোয়া করছো বুঝতে পারছি না। কোনোটাই না। আমি শুধু মনের ভাবটা প্রকাশ করলাম। তোমার কথা আমার কাছে কেমন জানি অস্বাভাবিক মনে হচ্ছে। বিয়ের পর থেকে হয়তো তুমি ডিপ্রেশনে ভুগছো। তোমার জন্য একজন সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত। ওরে বাবা! আমার জন্য দেখি এখনও তোমার অনেক চিন্তা। তো তুমি তো ডাক্তার, তুমি দেখলেই পারো। ডাক্তার বলে তো মানুষের ভিতরটা পড়তে পারে। তোমার ভিতরে সান্ত্বনা বলে দিচ্ছি তুমি ভালো নেই। যেদিন তাহলে আমার ভেতর কেন পড়তে পারোনি? যদি পড়তে পারতে তাহলে এত সহজে ৩ বছর সম্পর্ক শেষ করতে পারতে। সো এসব আজাইরা লজিক কথা বাদ দাও। কিছু কিছু জিনিস থাকে যেগুলো অন্য মানুষ তো দূরের কথা, নিজেই কখনো বুঝতে পারে না। কেন যে এমন হয়? ২ দিন আগে হোক পরে হোক তোমাদের সম্পর্কটা পরিসমাপ্তি ঘটবে। রোদ এলাকায় আমি চিনি, সেই ছোট্ট থেকে তার সাথে এসেছি। তার ১ম থেকে যে জিনিসটা পছন্দ নয় সেটা পরেও কোনোদিন পছন্দ হয় না। সো ভবিষ্যতে তোমাদের ডিভোর্স নিশ্চিত। অথচ ভবিষ্যতে আমি আমার হাসব্যান্ডকে নিয়ে যুগ যুগ ধরে সুখ শান্তিতে বসবাস করব। তাহলে ভেবে দেখো আফসোসটা কার? তোমার নাকি আমার? তুমি তোমার বউকে ভালোবেসে ধরে রাখতে পারবে না, বাট আমি আমার হাসব্যান্ডকে ভালোবাসার সমুদ্রে ডুবিয়ে রাখবো। আর একটা কথা সবসময় মনে রাখবে, রোদেলা কিন্তু আমারই বোন। আমি তাকে তোমার কথা কিছুই বলিনি। এমনিতে সে তোমাকে চায় না। আর যদি আমি তাকে বলি তুমি আমাকে ঠকিয়েছো, তাহলে তোমাকে কতটা ঘৃণা করবে আন্দাজ করতে পারো? কিন্তু আমি তো তোমাকে কোনো ধোঁকা দেইনি, তোমাকে ঠগাইনি। সেটা তো তুমিও জানো, আমিও জানি। রোদেলা তো জানে না। সে আমাকে অন্ধের মতো বিশ্বাস করে। আমি যা বলবো সেটা মিথ্যে হলেও কোনো যাচাই বাছাই না করে সত্য বলে ভেবে নেবে। এত ভয় পেও না, আমি এমন কিছু করব না। তবে আর যাই হোক, আমাদের ডিভোর্স হবে না। তোমার এই স্বপ্নটা কোনোদিন পূরণ হবে না। তুমি কি কখনো কোনোদিন কিংবা শুনেছো পাথরে ফুল ফোটে? ফোটে না। রোদেলাও তোমার জন্য ঠিক তেমন পাথর। তার মানে কোনোদিন তুমি ভালোবাসার ফুল ফোটাতে পারবে না। সে তোমার কাজিন হলেও, তোমাকে অন্ধের মতো বিশ্বাস করলেও সে আমার বিয়ে করা বউ। এই কথাটা সবসময় মনে করবে। সেজন্য বুঝি নিজের জন্মদিনে তোমাকে এভাবে এতটা দূরে রেখেছে?
দূরে থাকলে যে দুজন মানুষের মধ্যে ভালোবাসা নেই সেটা ভাবা চরম বোকামি। তোমাকে একটা গোপন কথা বলি শোনো, আমি রোদেলাকে চুমু খেয়েছি। কোথায় জানো? ঠোঁটে চুমু খেয়েছি। তারপরেও কিন্তু সে আমার উপর রাগ করে থাকতে পারেনি। কাল তো বলল, তোমার যখন ইচ্ছে তুমি চুমু খেতে পারো, আমার কোনো সমস্যা নেই। তাহলে ভাবো কত দূর এগিয়েছে। অথচ এটার জন্য তুমি কতবার চেষ্টা করেছো, কিন্তু আমার কাছ থেকে পাওনি। আমি চুপ করো, কি জঘন্য তুমি। কোনো কিছু তোমার মুখে আটকে না। রাগ করছো কেন? আচ্ছা বলবো না, এত হিংসে করা ভালো না। রোদেলা আসছে, যদি বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে দেখতে পারো। তবে আমি জানি তুমি এসব বলবে না, এসব গোপন কথা কাউকে বলতে নেই। রোদেলাকে দেখে আমার দুজনে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। রোদেলা আমাকে দেখে খুব একটা অবাক হলো না। আমার পাশ থেকে শুধু নুসরতকে দূরে ডেকে নিয়ে বলল, কি বলল আমি বুঝতে পারলাম না, তবে বুঝলাম যে সে নুসরতকে কিছু বলেছে। সবাই চলে যাওয়ার পর যখন রোদেলা বলল, সরি, আসলে সবার সাথে এতটাই খুশি ছিলাম যে আপনার কথা ভুলেই গেছিলাম, কিছু মনে করবেন না। আমি কিছু বললাম না, শুধু মনে মনে হাসলাম আর ভাবলাম, আপনি আমাকেই কখনো মনেই করেননি, ভুলে যাবেন কি করে। ইদানিং কেন জানি মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচব না। মাঝে মাঝে প্রচণ্ড মাথা ব্যথা অনুভব করি, রক্ত মাংস শরীরে কোনো ব্যথা হলে হয়তো ডাক্তার দেখে কিংবা মেডিসিন দিয়ে সারিয়ে ফেলতাম, কিন্তু ব্যথাটা যে মনের ব্যথাটা কোনো ওষুধ দিয়ে মন ভাঙার পৃথিবীতে আজও আবিষ্কার হয়নি। হলে হয়তো অনেক মানুষ এই অসহ্য ব্যথা থেকে মুক্তি পেত। কী জন্য এমন হয় জানি না, তবে সহ্য হয় না। মাঝে মাঝে ব্যথার মধ্যেও ব্যথা অনুভব করি। শুনছি ব্রেন টিউমার হলে মানুষের মাথায় অনেক বেশি পেইন হয়। তাহলে কি আমারও? না, এসব ভাবতে ইচ্ছে করছে না। সৃষ্টিকর্তা আমাকে এতটা পছন্দ করে না যে এত আগেই তিনি আমাকে তার কাছে নিয়ে যাবেন। হয়তো এগুলো আমার মনের ভুল। আমার কোনো অসুখ নেই, যা আছে এগুলো মনের অসুখ, শরীরে নয়। আমি পুরোপুরি সুস্থ একজন মানুষ। দেখতে দেখতে বিয়ের অনেকটা দিন পার হয়ে গেল, তবুও রোদেলার সাথে আমি ফিজিক্যাল ফ্রি হতে পারিনি। আমি যদি চাই তাহলে হয়তো এই কাজটা করতে পারবো, তবে সেখানে কোনো ভালোবাসা থাকবে না। আর ভালোবাসা ব্যতীত এই কাজটা আমার দ্বারা কোনোদিনও সম্ভব না। এই সমাজের মানুষ খুব খারাপ। বিয়ের পর যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে ছেলেমেয়ের দোষ খুঁজে বেড়ায় সবসময়। আমার ক্ষেত্রে এমন হবে ভবিষ্যতে, সেটা আস্তে আস্তে করেও হলেও আমি বুঝতে পারছি। সেদিন মা ফোন দিয়ে বলল তাড়াতাড়ি একটা নাতির মুখ দেখতে চায় তারা, অথচ তারা জানেই না বাচ্চা হওয়ার মতো ঘনিষ্ঠ কোনো সম্পর্ক আমাদের মাঝে গড়ে ওঠেনি। অফিস তো কত বোরিং টাইম পার করি। মাঝে মধ্যে খুব ইচ্ছে করে কাউকে ফোন দিয়ে কথা বলি, নিজের মনের একান্ত কথাগুলো একান্ত কারোর সাথে শেয়ার করি, কিন্তু কেন জানি বলা হয় না। ফোন দেওয়ার মতো কাউকে খুঁজে পাই না। যদি কেউ একজন কখনো খুব ভালোবাসা নিয়ে ফোন বলতো, তুমি দুপুরে খেয়েছো? না খেলে কষ্ট করে খেয়ে নিও, না হলে শরীর খারাপ করবে, আমি তোমার জন্য রাতে অপেক্ষা করবো, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কিন্তু এতটা ভালো কপাল আমার হয়নি। আমার বিয়ে করা বউ থাকলেও আমার ভালো কিংবা খারাপ লাগতে তার খুব একটা মনোযোগ নেই। সে শুধু নিজের ভালো থাকা, ভালো লাগাতে মনোযোগী। আমার দিকটা নিয়ে তার ভাবার সময় নেই। অফিস শেষ করে রাতে যখন বাসায় গেলাম, তখন দেখলাম মেঝেতে কেউ একজন মরার মতো পড়ে আছে। বুঝতে পারলাম রোদেলা, কারণ সে ছাড়া তো আর কেউ থাকে না। মনের ভিতরে কেমন জানি প্রচণ্ড ভয় কাজ করতেছিল। কেউ কি রোদেলার রুমে ঢুকেছিল কিংবা রোদেলার সাথে খারাপ কিছু করেছে? এসব ভাবতে মনে হলো, কি ভাবছি আমি, ছি। আমি ডিপ্রেশনে কী সব উল্টাপাল্টা চিন্তা করছি। আমি রোদেলাকে হাসপাতালে নিয়ে যাব, না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি তাকে সে রাতে হাসপাতালে নিয়ে যাই। তার হঠাৎ করে এমন হওয়ার কথা আমি সবার কাছে গোপন করলাম, কারণ রোদেলা অনেক বড় একটা রোগ হয়েছে। আমি যখন ডাক্তারের কাছে জানতে চাইলাম, সে তো আগে কখনো এমন হঠাৎ করে অসুস্থ হয়নি, এমন হলো তো কিছু জানায়নি। তখন ডাক্তার বলল হয়তো সে বুঝতে পারেনি, সাধারণভাবে নিয়েছে সব কিছু। বর্তমান তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। বেঁচে থাকার জন্য অন্তত একটা কিডনি তার দরকার। আর সবচেয়ে বড় সমস্যা হলো তার রক্তের গ্রুপ ও নেগেটিভ, এ নেগেটিভ। পৃথিবীর খুব কম মানুষের রক্তের গ্রুপ এ নেগেটিভ হয়। সেখানে রোদেলার অপারেশনের জন্য অনেক রক্ত দরকার। ডাক্তারকে যখন বললাম আপনি ব্যবস্থা করে দেন, যত টাকা লাগে আমি দেবো, তখন ডাক্তার আমাকে একটা কথাই বললে, এই পৃথিবীতে সব কিছু টাকা দিয়ে হয় না। যখন দেখলাম রোদেলা মৃত্যু নিশ্চিত, তখন কেন জানি আমার মনে হলো আমি তাকে বাঁচাতে পারি। তখন হয়তো বা আমার বাঁচা নিয়ে ৭-৫ তৈরি হবে, কিন্তু মারা যাবো আমি। তবে আমি চাইলে রোদেলাকে বাঁচাতে পারি। আমার তো ২ টা কিডনি এখনও ভালো। আমার বেঁচে থাকার জন্য তো একটা কিডনি হলেই হয়। আরেকটা দিয়ে আমি রোদেলাকে নতুন জীবন দিতে পারি। আমি তাকে নিজের চোখে এভাবে মরতে দিতে পারি না। তাই আমি সিদ্ধান্ত দিয়ে ফেলি আমি রোদেলাকে আমার একটা কিডনি দিব।
সে আমাকে ভালো না বাসলেও আমি তাকে আমার ভালোবাসায় সারা জীবন বাঁচিয়ে রাখবো। কিন্তু যখন ডাক্তারকে কিডনি দেওয়ার কথা বললাম তখন ডাক্তার রাজি হলো না। কারণ আমার রক্তের গ্রুপ এ নেগেটিভ। অপারেশনের সময় দুজনের জন্য রক্তের গ্রুপ লাগবে সেটা জোগাড় করা সম্ভব না। আমি ডাক্তার হাতে পায়ে ধরে অপারেশনের জন্য অনুরোধ করলাম, কিন্তু জীবনের বিনিময়ে একটা জীবন বাঁচাতে চায় না। তবুও তারা আমার কথা রেখেছিল। এর জন্য আমি তাদের কাছে অনেক অনুরোধ করেছিলাম। ডাক্তার রোদেলাকে অপারেশনের জন্য রাজি হয়। আর আমি এদিকে নিজের মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যেতে থাকি। রোদেলার অপারেশনের সময় হয়ে যায়, তার শরীরে সমস্ত রক্ত আমার শরীর থেকে নিয়েছিল ডাক্তাররা। একজন মানুষ নিজের পরিমাণ থেকে যে পরিমাণ রক্ত দিতে পারে তার থেকে অনেক বেশি দিয়েছিলাম শুধুমাত্র রোদেলার কারণে। কারণ আমি চাইনি মেয়েটা এত আগে পৃথিবীর মায়া ছেড়ে অজানার পথে পাড়ি জমাক। ডাক্তার ভেবেই নিয়েছিল আমরা হয়তো আর বেঁচে থাকা হবে না, কিন্তু সৃষ্টিকর্তা যদি কাউকে বাঁচিয়ে রাখেন চান তাহলে সে মৃত্যু দোয়া থেকে ফিরে এসে পৃথিবীতে বেঁচে থাকতে পারে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি রোদেলাকে একা রেখে কিছুদিনের জন্য কোথাও চলে যাই, কারণ আমি চাইনি রোদেলা কখনো জানুক আমি তাকে নতুন জীবন দিয়েছি। যে মানুষটা এক মুহূর্তের জন্য নিজের স্বামী হিসাবে কখনো মেনে নিতে পারেনি, একটু ভালোবাসা দিতে পারেনি, সব সময় দূরে রেখেছে, সেই মানুষটা নিজের জীবনে ঝুঁকি নিয়ে তাকে বাঁচিয়েছে, এটা যখন সে জানবে হয়তো আমাকে ভালোবাসার জন্য সে মরিয়া হয়ে উঠবে। যে কোনো কিছুর মূল্যে সে আমার কাছে আসতে চাইবে, কিন্তু আমি তার কাছে থেকে কখনো করুণা ভালোবাসা চাই না। তাই নিজেকে তার কাছ থেকে কিছুদিনের জন্য দূরে সরিয়ে নিচ্ছি। যদি বেঁচে থাকি তাহলে তার কাছে ফিরে আসবো, আর যদি মরে যাই তাহলে কারো কোনো অভিযোগ থাকবে না আমার বিরুদ্ধে। কেউ কখনো জানতে পারবে না আমার এই মৃত্যুর রহস্য। প্রায় ১৫ দিন পর আমি রোদেলার কাছে ফিরে আসি। সে জানে আমি অফিসিয়াল কাজে বাইরে গিয়েছিলাম। আমি এটাই তাকে জানাতে বলেছিলাম। তাই সে এটাই জেনেছে। আমি জানি সে আমাকে আগের থেকে আরও দূরে ঠেলে দেবে, এটা ভেবে অনেক ভালো লাগছে। সে যখন জানবে আমি তাকে নিজের বাম পাশে কিডনি দিয়ে আমার জন্য বাঁচিয়ে রেখেছে, তখন হয়তো সব কিছু ভুলে সে আমাকে নিজ থেকে ভালোবাসতে চাইবে। তবে আমি এটা তাকে নিজ থেকে কোনোদিনও বলবো না। সে যদি সত্যিই আমাকে ভালোবাসে তাহলে কোনো একদিন অপ্রকাশিত সত্যটা সে জানতে পারবে। আর যদি আমার ভালোবাসাটা মিথ্যে হয় তাহলে সে কখনোই জানতে পারবে না আমার এই ত্যাগের কথা, কিংবা কখনোই জানার চেষ্টা করবে না। হাসপাতালে গিয়ে জানতে পারলাম ২ দিন আগে রোদেলাকে ডিসচার্জ দেওয়া হয়েছে। সে এখন অনেকটাই সুস্থ। তাই সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে যখন কলিং বেল চাপ দিলাম তখন একটা সুন্দরী মেয়ে দরজা খুলল। বুঝতে পারলাম না মেয়েটাকে। পরক্ষণে মনে হলো এই মেয়েটাকে কোথায় যেন দেখেছি। হ্যাঁ, রোদেলার জন্মদিনে এসেছিল মেয়েটা। রোদেলা আমাকে দেখে কিছুটা করুণ চোখে তাকালো। আমি তার চোখের দিকে না তাকিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেলাম। রাতে যখন রোদেলার বান্ধবী চলে গেল তখন আমাদের দুজনের প্রথম কথা হলো। প্রথম কথা রোদেলা বলল, "এতদিন কোথায় ছিলে? আমাকে এভাবে একা রেখে যাওয়া কি আপনার উচিত হয় নাই? আমি মরে গেলে মনে হয় আপনি অনেক খুশি হতেন। কারণ আমি থাকাকালীন তো আর কোনো মেয়েকে বিয়ে করতে পারবেন না। এভাবে বলছো কেন? অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই যেতে হয়েছে। আমি না থাকলেও তোমার সেবা যত্নের কোনো কমতি হয়নি আমি জানি। আমাকে যে মানুষটা একটা কিডনি দান করেছে আমি তার কথা ভাবছি প্রতিনিয়ত। উম মানুষটাকে আমি চিনি না, জানি না। সে আমাকে জলজ্যান্ত নতুন একটা জীবন উপহার দিল। এমন মানুষও পৃথিবীতে আছে আমি বিশ্বাস করতাম না। আর আপনি আমার পাশে থাকার প্রয়োজন মনে করেননি। দুজন মানুষের মাঝে কত তফাৎ। মানুষটা হয়তো আমাকে অনেক ভালোবাসে, কারণ রিয়াল লাভ ছাড়া মানুষ কারো জন্য এতটা ত্যাগ করতে পারে না। আমি ডাক্তারকে বলছি তারা আমাকে জানায়নি যে মানুষটা এটা করেছে সে নাকি গোপন রাখতে বলেছে। আমি ভেবে পাচ্ছি না একজন মানুষ কতটা মহান হলে এত বড় মহৎ কাজ করেও গোপন রাখতে পারে। তবে আমি তাকে খুঁজে বের করব। আমার বেঁচে থাকার জন্য যে মানুষটা এত কিছু করলো, একটাবার আমি তাকে খুব কাছ থেকে দেখতে চাই। আমি কিছু বলি না, চুপ করে বসে থাকি। সেও কিছু বলে না। একসময় দুজনে ঘুমিয়ে পড়ি। সকালবেলা নুসরতের ফোন পেয়ে ঘুম ভাঙে। এমন সময় তার ফোন দেওয়ার কারণ আমি খুঁজে পেলাম না। নুসরত বিয়ে ঠিক হয়েছে, কাল তার আংটি বদল। ছেলে ঢাকাতে থাকে। সে আমাকে আর রোদেলাকে যেতে বলেছে। তার হবু হাসব্যান্ডের সাথে আমাকে পরিচয় করে দেবে। এই কয়েকদিনে এত কিছু হয়ে গেল জানতেই পারলাম না। তবে নুসরতকে শুভকামনা জানানোর জন্য হলে আমাকে যেতে হবে। মন না চাইলেও যেতে হবে। রোদেলাকে হয়তো নুসরত ফোন দিয়েছে, তাই আমার আর তাকে নতুন করে বলতে হবে না। পরের দিন আমরা দুজনে নুসরতের আংটি বদলের অনুষ্ঠানে গেলাম। আমি কখনো ভাবতে পারিনি এত বড় আয়োজন করা হবে। বুঝতে পারলাম নুসরত এমন কারোর সাথে বিয়ে ঠিক হয়েছে যার টাকা পয়সার কোনো অভাব নেই। আমি যেখানে যাওয়া মাত্র রোদেলা আমার কাছ থেকে আলাদা হয়ে গেল। নুসরত আমাকে দেখে
আমার কাছে এসে দাঁড়ালো। "কেমন আছো তুমি?" "আছি। তুমি কেমন আছো?" "ভালো। অনেক খুশি? তোমার অভিশাপটা কাজে লাগেনি। আমি তোমার থেকে বেটার কাউকে নিজের জীবনে পেয়েছি। অনেক শুভকামনা রইলো তোমার আর তোমার হাসব্যান্ডের জন্য। তুমি তোমার বউয়ের কাছ থেকে কোনো সময় অবহেলা ছাড়া কিছুই পাওনি। তাকে নিজের করে নিতে পারোনি। অথচ দেখো আমার হাসব্যান্ড আমাকে কতটা ভালোবাসে, তার ছোট্ট একটা নমুনা। সে এসব আমার জন্য করেছে। সো আমি তোমাকে না পাওয়ার জন্য কোনোদিন আফসোস করব না। আমি করি, তবে কাউকে না পাওয়ার জন্য নয়। নিজেকে নিয়ে অনেক আফসোস হয়। কারণ তোমাদের মতো করে জীবনটা বেশি দিনের না। আমাকে চলে যেতে হবে নতুন ঠিকানায়, যেখান থেকে মানুষ কখনো ফিরে আসতে পারে না। তবে জানো, আমি আর সবার মতো নিজের ভালোবাসার মানুষটা নিয়ে হাজার বছর বাঁচতে চাই। হোক সেটা কল্পনায়, তবু বাঁচতে চাই। কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলছো কেন? আমি নিজের অজান্তে নুসরতকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। আমি কেন জানি নিজের চোখের পানিটাকে ধরে রাখতে পারিনি। তুমি সেদিন ঠিকই বলেছিলে, আমি তোমার সাথে কখনো মানিয়ে নিতে পারবো না। তুমি কেন দুনিয়ায় কারোর সাথে নিজেকে মানিয়ে নিতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও। আমার প্রতি কোনো রাগ রেখো না। মানুষ বেঁচে থাকলে তাকে ঘৃণা করা যায়, কিন্তু মরে গেলে তাকে ঘৃণা করবে কিভাবে? সেদিন আমাদের সম্পর্কটা ওভাবে শেষ করা উচিত হয়নি। আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি। তুমি যে রোদেলাকে নিজের একটা কিডনি দিয়ে বাঁচিয়েছো সেটা আমি জানি। কিন্তু আমি তাকে বলিনি। কিন্তু এখন এই মুহূর্তে আমি তাকে সব বলে দেব। আমি তখন নুসরতকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছিলাম। তখন পিছন থেকে একটা টান দিয়ে কেউ আমার গালে বিদ্যুৎ গতিতে দুটো চড় বসিয়ে দিল। আমার মনে হলো আমি যেন ঘোরের মধ্যে ছিলাম। সেখান থেকে বেরিয়ে আসলাম। ঘরে বিয়ে করা বউ থাকার পরে তুমি কিভাবে পারলে মানুষের সামনে অন্য একটা মেয়ের এত অন্তরঙ্গভাবে জড়িয়ে ধরে থাকতে? আমি না আসলে তো মনে হয় জনম জনম এভাবে জড়িয়ে থাকতে। আমি কিছু বলি না। নুসরত যখন কিছু বলতে যাবে তখন নদীরা নুসরতকে কিছু বলার সুযোগ না দিয়ে নুসরতকে কথা শোনাতে থাকে। লজ্জায় অপমানে সেখান থেকে চলে আসি আমি। আমি বাসায় আসার কিছুক্ষণ পর দেখলাম রোদেলা দৌড়ে চলে এসেছে। বুঝতে পারলাম সে সব কিছু জেনে গেছে। একজন মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারো? আর আমি তোমাকে সবসময় ঘৃণা করে এসেছি। কেন আমার মতো স্বার্থপর মেয়েকে এতটা ভালোবাসলে? আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারিনি। আমি কিছু বলি না। রোদেলার কান্নারত কণ্ঠটা শুনতে থাকি। তার জলে ভেজা চোখে জানান দিয়ে যাচ্ছে সে অনুতপ্ত, সে ভুল করেছে। সবসময় তোমাকে ছেড়ে যাওয়ার কারণ খুঁজতাম আমি। আর তুমি আমাকে নিজের করে রাখার জন্য নিজের জীবন বাজি লাগিয়েছিলে। তুমি কি মনে করেছো তুমি আমাকে ছেড়ে যেতে চাইলে আমি তোমাকে যেতে দেব? ওপরওয়ালার উপর আমাদের কারো হাত নেই। কি হয়েছে তোমার? এমন করছো কেন? কয়েকটা ঘুমের ওষুধ খেয়েছি। এত যন্ত্রণা নিয়ে ঘুমানো যায় না। বাট আমাকে যে ঘুমাতে হবে। তবে ভয় পেও না, আমি আত্মহত্যা করব না। আত্মহত্যা করার মতো আমি কাপুরুষ নেই। রোদেলা আমার গায়ে তার নরম হাত দুটো রাখে। আমি বুঝতে পারি, অনুভব করতে পারি তার শীতল স্পর্শ। আমি তোমাকে কষ্ট দিয়েছি না? আমি খুব খারাপ মেয়ে। তুমি আমাকে কষ্টগুলো ফিরিয়ে না দিয়ে আমাকে ছেড়ে যেতে পারবে না। তুমি আমাকে একটা সুযোগ দাও, শুধু একটা সুযোগ দাও। আমি তোমাকে পৃথিবীর সব ভালোবাসা দিব। আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। এভাবে আমাকে ছেড়ে তুমি যেতে পারো না। হয়তো বা সৃষ্টিকর্তা চান না আমরা দুজন দুজনের বুকে একে অপরকে ভালোবেসে হাজার বছর বেঁধে থাকি। মৃত্যুর পরেও কিন্তু ভালোবাসা যায়। যদি যদি মরে যাই তাহলে তুমি আমার অধরা স্বপ্নগুলো পূরণ করে নিও। তুমি বলেছিলে আমার সাথে বিয়ে হওয়ার কারণে তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবে না। কিন্তু এখন আর কোনো বাধা থাকলো না। পরের জন্মে আমি তোমাকে আমার সৃষ্টিকর্তার কাছ থেকে চেয়ে নিব। আমি জানি সেদিন আমাকে আমার পালনকর্তা না বললেও পারবে না। তবে জানো, আমার খুব ইচ্ছে করে তোমাকে ভালোবেসে শক্ত করে জড়িয়ে ধরে আজীবন থাকতে। আমার প্রথম ভালোবাসা নুসরত হলো। আমি তাকে ভুলে গিয়েছিলাম। তোমাকে নিজের করে নিতে চেয়েছিলাম, ভালোবেসেছিলাম। কিন্তু তোমাকে আমার পাওয়া হলো না। জীবনের ২ জন মানুষের ভালোবাসা, অথচ একজন মানুষকেও নিজের করে নিতে পারলাম না। এতটা হবাকা আমি। রোদেলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। আমি বুঝতে পারছি, তবে আমার চোখের আলোটা ঘুমের কারণে নিভে যাচ্ছে। পরের দিন বিকেলে ঘুম থেকে জাগা পেয়ে কারো কান্নার শব্দ পাই। মনে হলো অনুভূতি গুমড়ে গুমড়ে কাঁদছে। কিন্তু না, রোদেলা আমাকে জড়িয়ে ধরে কাঁদছে। সে হয়তো বুঝতে পেরেছে কিছুদিন পর আমি এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমার মনের অসুখ থেকে আমার শরীরের অসুখটাই বেশি। আমাদেরকে যখন কেউ খুব ভালোবাসতে চায়, তখন আমার তার ভালোবাসাটা অনুধাবন করতে পারি না। আর ভালোবাসাটাকে তুচ্ছ মনে হয়, অবহেলা করি। কিন্তু সেই মানুষটা যখন চলে যায়, তখন আমরা তার ভালোবাসার গভীরতাটা বুঝতে পারি। কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে যায়। হয়তো রোদেলাও
ও হয়তো আমার ভালোবাসাটা বুঝতে পেরেছে, কিন্তু অনেকটা দেরি করে ফেলেছে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।